টাকা নিশ্চয়ই দরকার। আমি এটা নিয়ে কোনো কনফিউশন তৈরিও করতে চাই না, অন্য কথাও বলতেও চাই না, কিন্তু অযাচিতভাবে টুইস্ট করে বিভিন্ন রকমভাবে আমাকে টাকা তুলতে হবে, এটা ঠিক। মার্শাল আর্ট করলে এগুলো তো কেউ মানে না এখন। নেশা করা উচিত, মার্শাল আর্টেই নেশা হবে। মার্শাল আর্টের শুরু কিন্তু আমাদের এই মহান দেশ ভারতবর্ষ, এটা অনেকেই জানে না। আমার বাবা মার বয়স হচ্ছে, দে নিড কোম্পানি রাদার দ্যান মানি, সেটা তখন থেকে আমাকে নাড়া দিয়েছিল, সঙ্গে থাকতে হবে। ওল্ডেকে গেলে মনে হয় বৃদ্ধাশ্রম। কেউ কানাডায় আছে, কেউ জার্মানিতে আছে, কেউ ইউরোপের বিভিন্ন জায়গায় আছে, কেউ ইউএসএ তে আছে, অস্ট্রেলিয়ায় আছে, একদম বড় বড় কথা, এই কথায় কথায় সব ফটাফট টাকা পাঠিয়ে দিচ্ছে। অনেকে বলে জানেন, আমি ভাই এটা বিশ্বাস করি না। পেলে বড় না মারাদোনা বড়, এটা কোনো কম্প্যারিজন হয়? শ্রী রামচন্দ্র তিনি পিতৃসত্য পালনের জন্য বনে চলে গেলেন। ভাবা যায় কত স্ট্রং অ্যাসপেক্ট। যখনই কথা হবে ভালো আছি কেন, তা দুবেলা খেতে পাচ্ছি, থাকার একটা জায়গা আছে, জামা কাপড় পরার জায়গা আছে, এরপরে লোকের চাহিদার তো শেষ নেই। নির্বিদ্বিধায় তুমি আমার এখানে ঘুষি মারো না, এটা আসুক ফ্রেমে, নির্বিদ্বিধায় মারো, ফিস টাইট করো, মারো, জোরে ঘুষি মারো আমাকে, এখানে এখানে আমার স্টামাকে মারো, জোরে ঘুষি মারো, চিন্তার কিছু না। আমি তো বলছি তো মারো, মারবো, জোরে মারো, জোরে মারো, জোরে। কিন্তু আবার ভারত নিজের, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, এবং এইটা আমার কাছেও একটা বিরাট চ্যালেঞ্জ মার্শাল আর্ট। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। থাম্বনেলেও দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন কে আছে আমাদের সাথে, ক্যারাটে গ্র্যান্ডমাস্টার স্যার হানশি শিবাজি গাঙ্গুলি। আজকে আমরা এই পডকাস্টে জানবো জাপানে গিয়ে স্যার কিভাবে এই পদ্ধতি বা এই ক্যারাটের পদ্ধতিটাকে কিভাবে আয়ত্তে এনেছেন, এবং এটাও আমরা জানবো যে ক্যারাটে নাকি ইন্ডিয়ান অরিজিন। সত্যি কি মিথ্যে স্যারই বলবেন। ক্যারাটের মধ্যে যে বেল্টগুলো কোমরে পড়তে দেখেন তো না, দেখতেই পান আপনারা, তো সেটা কেন এবং সেই কালারগুলো আলাদা আলাদা হয় কেন, আপনাদের কাছে একটা বড়সড় প্রশ্ন হতেই পারে। স্যার সেইগুলো সব কিছু বলবে আজকে আমাদের এই পডকাস্ট। ইয়াং জেনারেশনকে কি করে মোটিভেট করা যেতে পারে এবং তারা এই ক্যারাটে শিখে কি কি কাজে লাগাতে পারে, ভালো না খারাপ, সেটা জানবো আমরা আজকে এই পডকাস্টে। সো বেশি দেরি না করে ডাইরেক্ট তার কাছে। স্যার কেমন আছেন? খুব ভালো। আজকের দিনে এই যে জিজ্ঞেস করার লোক, এটা তো কমে যাচ্ছে কেমন আছি, কেউ কেউ করে, কিন্তু আবার তার সঙ্গে শুনেছি অনেকেই বলে চলেই যাচ্ছে। আমি ভাই সেটাতেই বিশ্বাসী নই। আমি খুব বিশ্বাস করি যে আমার যখন মনুষ্য জন্ম হয়েছে, সেটার সার্থক রূপ, আমার বাবা বলতেন, সেটার সার্থক রূপ হচ্ছে মনুষ্যত্ব নিয়ে মানুষের জন্য কিছু কাজ করা। এবং আমি যদি বলি চলে যাচ্ছে, তাহলে আমার সঙ্গে যারা যুক্ত তারা তো আরো মোটিভেটেড হয়ে যাবে। পরিষ্কার কথা, যখনই কথা হবে ভালো আছি কেন, তা দুবেলা খেতে পাচ্ছি, থাকার একটা জায়গা আছে, জামা কাপড় পরার জায়গা আছে, এরপরে লোকের চাহিদার তো শেষ নেই। ঠিক স্যার, আপনাকে আমি যখন আমি আপনার ব্যাপারে জেনেছি এবং আপনার সাথে কন্ট্যাক্ট করেছি, আপনার নাম হচ্ছে শিবাজি গাঙ্গুলি। হ্যাঁ। তার আগে একটা জিনিস বসে বা একটা উপাধি বসে, হ্যাঁ। সেটা কি এবং কেন? এখন প্রেজেন্টলি আমার টাইটেল হচ্ছে হানশি। যখন কারাটে শেখা শুরু হয়, মানে আমি ফুল কন্ট্যাক্ট কারাটে নিয়ে কথা বলছি, বিকজ আমি ফুল কন্ট্যাক্ট কারাটে আজকে প্রায় 46-47 বছর ধরে ওপর করছি, ঠিক আছে? তো এই যে সময়টা আমি ফুল কন্ট্যাক্ট নিয়েই পুরো আমার কাজ, এদেশে বিদেশে বিভিন্ন জায়গায়। তো ফুল কন্ট্যাক্ট কারাটেতে, বা যেটা জাপানিজ স্টাইল অফ ছোট ভাই বড় ভাই বা সমান বয়সী হলে সমান সমান, তো সেইটাতে কি হয়, বড় ভাই হলে স্যাম্পাই কথাটা আসে, যে তোমার থেকে সিনিয়র জয়েন করেছে আগে, সানপাই, স্যাম্পাই, স্যাম্পাই, SEMPA, স্যাম্পাই। সানপাই। আর ছোট হলে মানে পরে জয়েন করেছে তোমার, সে হচ্ছে কোহাই। কোহাই।
ঠিক আছে, আর সমান সমান হলে দোহাই। এটা হচ্ছে জেনারেল ফর্ম। এবার যিনি শেখাচ্ছেন বা যার কাছে ছাত্ররা শিখছে তাদের টার্মিনোলজিটা হচ্ছে সেন্সি। সেন্সি মানে হচ্ছে টিচার, জাপানিজ টার্মিনোলজি। এটাই যেহেতু ছড়িয়েছে জাপান থেকে, সে হিসেবে এগুলো চালু আছে। এবার সেন্সি হচ্ছে মানে আমাদের ফুল কন্ট্যাক্ট কারাটেতে আমি বলছি মেনলি, অন্যান্য কারাটেতে এখন ভীষণভাবে অন্যরকম অনেক কিছু অ্যাড ফ্যাড করে বিভিন্ন জিনিস হচ্ছে। যাই হোক, ফুল কন্ট্যাক্ট কারাটে মানে এটা হচ্ছে কিয়োকুশিন কারাটে, দ্যাট ইজ দ্য অরিজিনাল ফর্ম অ্যান্ড দ্য মেন অ্যান্ড বেস্ট ফর্ম অফ ফুল কন্ট্যাক্ট কারাটে। অরিজিনাল মানে শুরু করেছিলেন যিনি, তিনি ইজ আ বিলাভেড লিজেন্ডারি গ্র্যান্ডমাস্টার সোসাই মাসুতাৎসু ওয়ামা। তো যাই হোক, তো এবার এই সেন্সির পরে ব্ল্যাক বেল্ট হলে, সেকেন্ড দান ব্ল্যাক বেল্ট হলে, থার্ড দান ব্ল্যাক বেল্ট হলে, কারণ এগুলো আবার দান আছে আপ টু 10 দান। তো ব্ল্যাক বেল্টের থেকে এগুলোকে সেন্সি বলা হয়। তাহলে শোদান মানে ফার্স্ট ডিগ্রি ব্ল্যাক বেল্ট, নিদান সেকেন্ড ডিগ্রি ব্ল্যাক বেল্ট, সানদান মানে থার্ড ডিগ্রি ব্ল্যাক বেল্ট। এই পর্যন্ত মোটামুটিভাবে একটা হিসেব করে, এবং প্রথম দিকের ব্ল্যাক বেল্ট দুটোকে অনেক ক্ষেত্রে বা স্যাম্পাইও বলা হয়, যারা একই সেন্টারে সিনিয়র হয়। তাহলে একই সেন্টারে অনেকে শিখছে তো স্যাম্পাই। আর সেকেন্ড দানের পর ফার্স্ট দান সেকেন্ড দান স্যাম্পাই বললো, সেকেন্ড দানের পর থার্ড দান ফোর্থ দানটাকে সেন্সি বলে। তাহলে ফোর্থ দান ব্ল্যাক বেল্ট হলো মানে ইয়নদান, জাপানিজ কথায় ইয়নদান, তাহলে সে হচ্ছে সেন্সি। এবার যখন ফোর্থ দান ব্ল্যাক বেল্ট সে ক্রস করবে, ফিফথ দানে যাবে মানে ফিফথ ডিগ্রি ব্ল্যাক বেল্ট হবে, তখন থেকে সেটা আসে শিহান। এবার শিহান হচ্ছে, তারপর কোথাও কোথাও আছে কিয়োশি, রেনশি, এগুলো বিভিন্ন টাইটেল জাপানের হয়। তারপরে আসছে হানশিটা, 8 দান অ্যান্ড অ্যাভাব, মানে 8 ডিগ্রি ব্ল্যাক বেল্ট হলো হানশি, 9 ডিগ্রি ব্ল্যাক বেল্ট, আমি এখন প্রেজেন্টলি 9 ডিগ্রি হানশি। 10তে যাননি? না, 10তে আমি কোনোদিন যাবও না। কেন? সেটার কারণ হচ্ছে আমার যিনি গুরু, যাকে আমি গুরু মেনে চলেছি, তিনি সোসাই মাসুতাৎসু ওয়ামা, ইনি ফুল কন্ট্যাক্ট কারাটে কিয়োকুশিন কারাটে স্রষ্টা, ফাউন্ডার। তিনি 10 দান ব্ল্যাক বেল্ট ছিলেন। তো আমাদের ভারতীয় রীতি অনুযায়ী, ভারতীয় সংস্কৃতি অনুযায়ী বাবা মা এবং গুরু একদম অন্য লেভেলে থাকেন। তাদেরকে আমরা একেবারে অন্য চোখে দেখি, এবং এই ব্যাপারটা এখন সারা পৃথিবী মানতে শুরু করেছে। গুরু কি জিনিস, বাবা মা কি জিনিস, ঠিক আছে? তো আমাদের সংস্কৃতিটা তো অনেক পুরনো, অনেক স্ট্রং, বিশাল ব্যাপার। ভগবান শ্রী রামচন্দ্র তিনি পিতৃসত্য পালনের জন্য বনে চলে গেলেন। ভাবা যায় কত স্ট্রং অ্যাসপেক্ট। তো সেই যে সংস্কৃতিটা, এই সংস্কৃতি দিয়ে যদি আমরা সেইভাবে দেখি, আমি তার সমান হব না। তিনি এটা স্রষ্টা, তিনি এটার ফাউন্ডার, তার জায়গাটা সেখানে। এরকম পৃথিবীতে অনেক আছে, 10 দান ব্ল্যাক বেল্ট আছে, মানে 10ম ডিগ্রি ব্ল্যাক বেল্ট নিজে নিজেই কেউ দিয়েছে, পড়ে নিয়েছে। 11 দান আছে, 12 দান আছে, খবর পাচ্ছি এখন। যার যার মতো দরকার হচ্ছে সে বসাচ্ছে বা করে নিচ্ছে। এই যে ধরো এই একটা জিনিস, এটা যে এই 1 2 3 4 5 6 7 8 9, তো এইভাবে মানে জাপান থেকে এই ব্যাপারটা ছড়িয়েছে। এটা সেই সময়কার যখন আপনি না 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 অ্যাচিভ করেছিলেন? না না না, তখন আমি ওনার কাছ থেকে 5th দান পেয়েছিলাম, তারপর প্র্যাকটিস 6 দান, তারপর 7 দান, তারপরে 9 দান। স্যার, আপনি একটা কথা বললেন যেটা হচ্ছে বাবা মা এবং গুরু, আমাদের ভারতীয় সংস্কৃতি থেকে, এবং আমরা দেখেছি যে তাদেরকে একটা উচ্চ জায়গায় রাখা হয়, বিরাট উঁচু জায়গা থাকে, অনেক উঁচু জায়গায়। সদ্গুরুকে অ্যাকচুয়ালি, কিন্তু হ্যাঁ হ্যাঁ, বাবা মা এবং সদ্গুরু, গুরু আজকাল সবাই। তো স্যার আপনার কাছে কি মনে হয়, গুরু আগে না বাবা মা আগে? যদি আমি এক কথায় জিজ্ঞেস করি। আমি এক কথায় জিজ্ঞেস করতে গেলে বাবা মা নিশ্চয়ই আগে। সব শাস্ত্রের কথা হচ্ছে ন মাতৃ সমাগুরু, প্রথম হচ্ছেন মা, সাময়িক হচ্ছেন বাবা।
মাই তো বাবাকে চেনা না। একটা বাচ্চা যখন মায়ের কোলে থাকে সে চেনে কে বাবা? মাই তো বলে এই হচ্ছে বাবা। কিন্তু স্যার আমি যদি বলি একটা গুরুই শেখায় যে বাবা মার জায়গাটা কি, তখন না, সে তো অনেক পরে গিয়ে শিখছে। সে প্রথমে খেতে শিখছে, সে ঘুমোতে শিখছে, সে মায়ের আদরে বাবার স্নেহে এই বড় হচ্ছে, হাঁটতে শিখছে, তখন গুরুকে চেনে। এবার তার মধ্যে যখন চেতনার ভাব সেই জায়গায় পৌঁছায়, বা তার মানসিকতা, তার বাবা মা কিরম ভাবে গ্রো করেছেন সেই অনুযায়ী যদি একটা সুন্দর জায়গা থাকে, মনুষ্যত্ব বোধ পুরোপুরি থাকে, সে তখন গুরু নয় পেয়ে যায়, নয় খোঁজ করে পায়। খুব ভাগ্য ভালো হলে সদ্গুরু সামনে আসেন যে আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। যেমন শ্রী পরমহংসদেব, কে এলি রে? নরেন এলি বাবা, আমি তোর জন্যই তো বসে আছি। তাহলে তিনি জানেন যে এই মানুষটা কি করতে পারে। পরমহংসদেবকে চিনেছেন সারা পৃথিবী বিবেকানন্দের মাধ্যমেই তো। তো কাজী ছোট করার জায়গা নেই, ছোট করার জায়গা নেই। কিন্তু যেমন অনেকে বলে জানেন, আমি ভাই এটা বিশ্বাস করি না, পেলে বড় না মারাদোনা বড়, এটা কোনো কম্প্যারিজন হয় না। উত্তম কুমার বড় না সৌমিত্র বড়, কোনো কম্প্যারিজন হওয়া উচিত নয়। কারণ সৌমিত্র, জ্যাকি চ্যান বড়, এটা না, যে যার জায়গায় প্রতিষ্ঠিত। আমি কাউকে ছোট করতে পারি না, সে অধিকার আমার নেই। এটা রকে ভাল লাগে, আড্ডার জায়গা ভাল লাগে, ক্যাফেতে ভাল লাগে, বিরাট একটা হই হট্টগোল চললো, আজকে আমি জিতে গেছি, এটা হয় না ভাই। আজকে যদি আমি বলি যে ব্রুসলি যেটা করতে পারতেন জ্যাকি চ্যান সেটা করতে পারতেন না, আবার জ্যাকি চ্যান যেটা করতে পারতেন ব্রুসলি সেটা করতে পারতেন না, তাহলে ইউ ক্যান নট। আমাদের এখানে যখন আলেকজান্ডার পুরুকে ধরে বলো তুমি আমার কাছে কিরাম ব্যবহার আশা করো, তখন একজন রাজার কাছে রাজার মতো ব্যবহার আশা করি। কত বড় কথা। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদের সংস্কৃতির সঙ্গে বিশালভাবে যুক্ত। এই বিশালভাবে যে যুক্ত না, সেটা ক্রমশ অবক্ষয় হতে 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 একদম একটা ডুবে যাওয়ার জায়গায় আসছিল। বিভিন্ন রকম রাজনৈতিকভাবেই বলো বা বিভিন্ন রকম চাপে প্রেসারে। কিন্তু আবার ভারত নিজে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এবং এইটা আমার কাছেও একটা বিরাট চ্যালেঞ্জ মার্শাল আর্টের জন্য। কারণ গুরু, আমার যখন গুরু মারা গেলেন, সোসাই মানে লিজেন্ডারি গ্র্যান্ডমাস্টার সোসাই মাসুতাৎসু ওয়ামা, তখন সবাই তো কনফিউজ, কি হবে কি হবে, কোথায় কিভাবে চলবে। ওরা যারা সিনিয়র মেম্বার স্টুডেন্টস, তারা সব দেখলাম টপাটপ ভাগ হয়ে যাচ্ছে, আলাদা আলাদা বডি তৈরি করে ফেলছে। ও বলছে আমার সঙ্গে থাকো, ও বলছে আমার সঙ্গে থাকো, ও বলছে আমার সঙ্গে থাকো, আই এম দ্য বেস্ট, আমি ওদের। তো এইসব দেখে কিছুদিন আমি কাটালাম। কাটানোর পরে আমাকে আমার এখানে যারা সিনিয়র, যারা ওয়েলউইশার, তারা বললো যিনি স্রষ্টা এটা, তুমি তার কাছে এতবার গেছো। আমি 42 বার জাপান গেছি, 42 টাইমস। প্রথম যাওয়া আমার 79, তখন তোমরা জন্ম তাই না? যাই হোক, তো ওই অবস্থা থেকে আমার পর পর শেখার আগ্রহ, আমার দিনের পর দিন আমি সঙ্গে ছাতু নিয়ে যেতাম, এখনো ছাতু নিয়ে যাই, ছাতু খেতে গেছি। জাপান ভেরি এক্সপেন্সিভ জায়গা। তো যেটার কথা বলছিলাম যে সোসাই যে কি বিরাট কাজটা করেছেন, সারা পৃথিবী ওনাকে এখন অন্য চোখে দেখে। কিন্তু এই যখনই ভাগ হওয়া শুরু হলো, জাপানে দেখলাম টকাটক টকাটক কয়েকটা আলাদা আলাদা বডি হয়ে গেল। কিছুদিন কাটালাম। আমাদের মতো দেশ যেখানে, আমি তো বলতে সবসময় দ্বিধা করি না, আমি ছাতু খেয়ে কাটিয়েছি মাসের পর মাস। যখন যেরকম খাবার পেয়েছি, ভাত পেলে ভাত খেয়েছি, ব্রেড পেলে ব্রেড খেয়েছি। লক্ষ্য একটাই ছিল, শিখতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ নেই। আর আমার তখন থেকে একটা বিরাট জিনিস কাজ করতো, আমার দুটোই, আমার ফ্যামিলির জন্যও কাজ করেছে এবং কারাটের জন্যও কাজ করেছে। ফ্যামিলির জন্য কিরকম কাজ করেছে, আমি একটা সময়
যখন সবাই হয়, গ্রাজুয়েশন হয়ে গেল, এবার তো চাকরির ব্যবস্থা, সবাই একটা সাধারণ মিডল ক্লাস ফ্যামিলি, চাকরির পরীক্ষা দেওয়াগুলো স্থির করে শুরু করে ছিল না, ঠিক আছে। তখন এই পড়াশুনো করে করতে করতে ইউপিএসসি থ্রু দিয়ে ইন্ডিয়ান নেভির কমিশন অফিসারের একটা বেরিয়েছিল। তার রিটেন টেস্টে গেলাম দিল্লিতে, সেখানে পাশ করলাম। তারপরে আমাকে ফিজিক্যালে ডাকলো এলাহাবাদে, সেখানে এলাম। কিন্তু তারপর ওখান থেকে ঘুরে আসার পর, সেটা আমার একটা আলাদা কথা, আমি পরে বলছি। ওখান থেকে ঘুরে আসার পরে আমি ব্যাংকে চাকরি পেলাম। কিন্তু তখন আমি অলরেডি ডিসাইডেড যে আমি ব্যাংকের চাকরিটাই নেব। আমার বাবা শ্রদ্ধেয়, তিনি আর নেই, শ্রী ইন্দ্রজিৎ গাঙ্গুলি মহাশয়, আর আমার মা শ্রীমতী মীরা দেবী, এরা দুজন যে কি স্যাক্রিফাইস করেছেন আমাদের জন্যে, এখনো ভাবলে সবটা বলে ওঠা যায় না। যাই হোক, তো সেই বাবা প্রথম লাইফে মিলিটারিতে ছিলেন, ফার্স্ট লাইফে। তো বলতেন, জানিস বিভিন্ন জায়গা, লাহোরে ছিলেন, রাওয়ালপিন্ডি ঘুরে, তখন তো আনডিভাইডেড। তারপর উনি এসেছিলেন সিমলায়। বলে সিমলায় এত বরফ, এত ঠান্ডা, প্রতিদিন সকালবেলা উঠে না আমাদের ন্যাকড়ায় কেরোসিন জড়িয়ে না পাইপের তলায় তলায় দিয়ে যা আগুন জ্বালাতে হতো, যাতে পাইপটা বরফটা, হ্যাঁ মানে জল হয় আর কি। আর জানিস কি হতো সেই শীতকালের মধ্যেও, পাঞ্জাব রেজিমেন্টের সঙ্গে কুস্তি লড়তাম। আমার বাবার চেহারা দারুণ সুন্দর ছিল, বাঙালিদের মধ্যে ওই চেহারা দেখা যায় না। মানে আমার রিস্ট যেটা, তার থেকেও এতখানি চওড়া রিস্ট ছিল, ফর্সা টকটকে রং ছিল, 6 ফিট হাইট ছিল। এবার তিনি বলতেন মাঝে মাঝে, জানিস পাঞ্জাব রেজিমেন্টের সঙ্গে কুস্তি লড়তাম, আর সেই কুস্তি লড়ার পরে এসে কি ব্রেকফাস্ট করতাম জানিস? বলো তখনকার দিনে ভালো মাখন, 1 পোয়া মাখনের সব পরোটা বানাতো। মানে আমার ধর আমি খাবো, 1 পোয়া মাখন দিয়ে 3, 4, 5টা যা পরোটা হওয়ার সেগুলো হলো, আর 15টা 16টা ডিমের অমলেট। এটা ছিল ব্রেকফাস্ট। মানে ওখানে ঠান্ডাটা বেশি ছিল বলে এরকম সেটা তো নিশ্চয়ই, প্লাস জল ভালো ছিল। তোমার পেটের যদি রোগ না হয়, যেমন পশ্চিমবাংলা সত্যি তো জলের কোয়ালিটি ভালো নয়, যার জন্য আজকে নয় অনেক বছর ধরে যাদের পয়সা ছিল তারা পশ্চিমে বেড়াতে যেত। কতটা শুনেছ? দেওঘর, গিরিডি, যোশীডি, মধুপুর, এই জায়গায় অনেক বাঙালিদের বাড়ি ছিল। পেট রোগা বাঙালিরা, তারা শরীর স্বাস্থ্য বদলানোর জন্য ওখানে গিয়ে 1 মাস, 15 দিন, 20 দিন, 25 দিন, 2 মাস থাকতো। তো এই ব্যাপারগুলো ছিল। যাই হোক, আমি ব্যাক করি, যেখানে আসি। তো এই যে বললাম যে যখন দেখলাম এই অবস্থা, তখন আমাদের যে এখানে বোর্ড যারা আছে, যারা সিনিয়র ব্ল্যাক বেল্টস এবং ওয়েল উইশার, তারা বললো তুমি যখন এত বছর শিখেছো, ওনার কাছে শিখেছো, সবাই যখন একটা ইন্টারন্যাশনাল ফোরাম করছে, তুমি কেন করবে না? আমিও ভাবলাম, ভালো করে চিন্তা করলাম যে এতবার জাপান গেছি, আমি বিভিন্ন জিনিস তো ওনার কাছে শিখেছি, তাহলে আমি যতটা জানি সেটা নিয়ে কেন পারবো না? 2022 সালে আমরা একটা ইন্টারন্যাশনাল ফোরাম তৈরি করলাম, নাম হলো ওয়ার্ল্ড কারাটে কাউন্সিল এম কিয়োকুশিন। যেমন কিয়োকুশিনের প্রচুর খুললে পাবে, শিন কিয়োকুশিন আছে, সো কিয়োকুশিন আছে, কিয়োদো কিয়োকুশিন আছে, কিয়োকুশিন রিউ আছে, এটা আছে, সেটা আছে, ওয়ার্ল্ড কিয়োকুশিন আছে, ওয়ার্ল্ড অমুক আছে, তমুক আছে। আমি দেখলাম যে সবাই এখন ওনাকে প্রায় ভুলে যাচ্ছে, যিনি গুরু, গ্র্যান্ডমাস্টার, লিজেন্ডারি গ্র্যান্ডমাস্টার সোসাই মাস ওয়ামাকে। না তার ছবি, না তার নাম। ম্যাক্সিমাম জায়গায় সব যারা ফোরাম বানিয়েছে তারাই তাদের ছবি দিচ্ছে, তারাই সাইন করছে, তাদের সব জায়গায় খালি তাই চলছে। এগুলো আমাকে খুব নাড়া দিয়েছিল। চিন্তা ভাবনা করে ঠিক করলাম যে না, যা শিখেছি, যারা শিখতে চাইবে, এমন অনেক গরিব ছেলে মেয়ে আছে সারা পৃথিবী জুড়ে। আফ্রিকা জানো তো, সাউথ আমেরিকা, এশিয়ান কান্ট্রিতেও প্রচুর গরিব ছেলে মেয়ে আছে, যেখানে একটা জাপানে একটা ইন্টারন্যাশনাল বডির সঙ্গে যদি তুমি রেজিস্ট্রেশন রাখতে চাও, এখানে সোদান, নিদান, সান্দান, ব্ল্যাক বেল্টের জন্য তুমি যদি সেখানে রেজিস্ট্রেশন করতে চাও, 18,000, 20,000, 24,000, 26,000 পর্যন্ত টাকা দিতে হবে। সেখানে এইসব চিন্তা ভাবনা করে আমরা ওয়ার্ল্ড কারাটে কাউন্সিল যেটা বানিয়েছি, সেখানে এখানকার ছেলে মেয়েদের জন্যে
4,500 টাকায় তারা এই বেল্ট এবং সার্টিফিকেট তারা আমাদের সঙ্গে যুক্ত থেকে শিখে যখন পরীক্ষা দেবে তখন পেতে পারে। বাস একটা জিনিস বল। জিজ্ঞেস করি, আপনি আবার আপনার কথায় আসবেন। আপনার ওই জন্যই কি আমরা বাইরে পোস্টারে আপনার ছবিটা দেখলাম, ঠিক আছে, তার সাথে সাথে ওই যার কাছে আপনি পেয়েছেন তার ছবিটা সব দিয়েছেন। সময় রাখি, সব সময় এই রাখি। শ্রদ্ধাটা কিন্তু স্যার হ্যাঁ। আমরা নিজেরাও করতে পারিনি অনেক জায়গায়। অনেক জায়গায় শেখানো হয়নি তো। আজকে যদি আমি বুঝি যে যার জন্য আমি খেতে পাচ্ছি সেটা হচ্ছে কি বাবা মা আর গুরু, তারপরে বাকিরা। আমাদের যে ধরো এই যে গুরুজন বলে কথাটা আছে না, গুরুজন কথাটা কেন? এই যে গুরুজন কথাটা মানে আমাদের যারা সিনিয়র শ্রদ্ধেয় সেই হিসেবেই আগে চলটা ছিল যে তারা সব সময় একজনের ভালো চাইতো, তার জন্যে যা তার পক্ষে সম্ভব সে করত। এটা ক্রমশ ফেড হতে আরম্ভ করলো। কেন? সবাই তখন পয়সা চায় খালি। শ্রদ্ধা ভক্তি তো নষ্ট হবেই। আমি আজ পর্যন্ত 1980 সাল থেকে কারাটে শেখাই, আমার কাছে এসে ফেরত গেছে যে স্যার পয়সা আমার কাছে নিয়ে, তাকেও আমি বিনা পয়সায় শিখিয়েছি। অনেক ছেলে মেয়েকে শিখিয়েছি যারা এখন কলকাতা, পশ্চিমবাংলা এবং সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে। এই কারাটে করেই তারা খায়। কিন্তু তাদের মধ্যে এত অবজ্ঞার ভাব। আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করি যে তারা ভালো থাকুক, তারা এইটা করে খাচ্ছে, এটাকে সম্মানজনক একটা জায়গায় রেখে করে খায়। এইটুকুই আপনার আশা? আশা, দরকার নেই আর কিছু। মাঝে মাঝে তো একটু যখন দেখি না, এখন আর মনটা খারাপ হয় না, বুঝে গেছি তো। হ্যাঁ, এখন তো বুঝতে পেরেছি, এখন মন খারাপ হয় না। কারণ আজকের দিনের যে অবস্থা সমাজের, ছেলে যে বড় হচ্ছে বাবা মার হাত ধরে, তাদের খাওয়া দাওয়া তাদের সবকিছু বাবা মারা দেখছেন, সেই ছেলে মেয়ে যেই একটা মেয়ের সঙ্গে পরিচয় হলো, তাকে বিয়ে করলো, বাকে বিয়ে করেছি, আমাদের একটা আলাদা ব্যবস্থা করে নিয়েছি। আমাদের দেশের কালচারটা এরকম নয়। আজকে সল্ট লেকে গেলে মনে হয় বৃদ্ধাশ্রম। কেউ কানাডায় আছে, কেউ জার্মানিতে আছে, কেউ ইউরোপের বিভিন্ন জায়গায় আছে, কেউ ইউএসএ তে আছে, অস্ট্রেলিয়ায় আছে। একদম বড় বড় কথায় 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 সব ফটাফট টাকা পাঠিয়ে দিচ্ছে। আমি কাউকে অশ্রদ্ধা করছি না, কিন্তু আমাদের দেশের কালচারটা কিন্তু এইভাবে ছিল না। আমি তোমায় যেটা বলতে বলতে বলা হলো না, এবার সেটা শেষ করি। সেটা হচ্ছে যে আমি ওই ইউপিএসসি পরীক্ষা লাস্ট মেডিকেলের যতটুকু বাকি ছিল ওটাও আমার হয়ে যেত, কারণ আমি ফিট ছিলাম তো। তাহলে আমার আটকাতো না। কিন্তু তবুও মেডিকেল অবস্থায় আমি যখন এখানে এসে দেখলাম ব্যাংকে চাকরিটা পেয়ে গেলাম, আই ডিসাইডেড আই উইল বি স্টেইং হিয়ার। তাতে আমার বিরাট দুটো বেনিফিট। একটা হচ্ছে আমার বাবা মার বয়স হচ্ছে, দে নিড কোম্পানি রাদার দ্যান মানি। সেটা তখন থেকে আমাকে নাড়া দিয়েছিল, সঙ্গে থাকতে হবে। সেটা আমার সবার সঙ্গে নাও মিলতে পারে, আমি কাউকে ছোট করছি না, আবার বলছি আমার ফিলিংস। সেই অবস্থা থেকে শুরু, এবং আমি তখন জানতাম যে আমি এখানে থাকতে পারলে যদি দুটি ভাত খেতে পারি, আমি কারাটে নিয়ে কিন্তু আমার কাজটা করেই যাব। তো সেই অবস্থা থেকে আমার এক একটা করে ধাপ এগোনো। আজকের দিনে বলছি তো একদম মানে ঠিকভাবে বলতে পারি যে অসভ্যতামি নোংরামি না করে যদি কারাটেটাকে একটা সুন্দর জায়গায় রেখে যদি এগোনো যায়, তাহলে এই যে চাকরি পাচ্ছে না কত ছেলে মেয়ে আছে। আমরা তো চাই যে জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে যারা একটু শারীরিক কসরত করতে চায়, পরিশ্রম করতে চায়, হয়তো সবাই এক্ষুনি করতে পারবে না, কিন্তু চেষ্টা করলে পারতে পারে। কিন্তু যারা পারে, যাদের মধ্যে এমনি একটা কর্মঠ ভাব আছে, তারা যদি আমাদের কাছে আসে, আমরা তাদেরকে একটা দিশা দেখাবই। এটা আমাদের একটা বিরাট প্রতিজ্ঞা। এই যে আমাদের শিবাজি গাঙ্গুলিজ একাডেমি, সেটা নিয়ে আমরা এখন মেন চারিদিকে কাজ করছি। আমাদের বিভিন্ন জায়গায় যে ব্রাঞ্চ রয়েছে, তারপরেও আমরা চাই যে ছেলে মেয়েরা আসুক, তারা আমাদের কাছে শিখুক। হ্যাঁ, পয়সাটা জীবনে নিশ্চয়ই দরকার। আমার এমন অনেক সময় গেছে, আমি খুব সাধারণ ব্যাংকে চাকরি করতাম, 42 বার জাপান যাওয়া, ইউরোপ যাওয়া, বিভিন্ন জায়গায় গিয়ে সেমিনার অ্যাটেন্ড করা, আমেরিকায় যাওয়া, অস্ট্রেলিয়া যাওয়া।
এশিয়ান কান্ট্রিজে বিভিন্ন জায়গায় যাওয়া, এগুলো করতে কম পয়সা তো খরচা হয় না। ধার দেনা প্রচুর করেছি, বাবার কাছ থেকে ধার করেছি, আমার অফিস থেকে ধার করেছি, আর আমার ছোট ভাই, ঠিক আছে, আমরা দুই ভাই, তো বিভিন্ন সময় আমিও তাকে যেমন বিরাটভাবে বিভিন্ন সময় সাহায্য করেছি, সেও আমার পাশে ছিল। এই সব মিলিত প্রচেষ্টায় আজকে আমি কিন্তু এখানে শিবাজি গান্ধী। নিজেকে লাকি মনে করেন? বিরাট লাকি মনে করি, বিরাট লাকি মনে করি। আমার মা বুঝতে দেননি কোনো সময়, সারাদিন পরিশ্রম করে, তখন কয়লার উনুন ছিল, এখন তো ফটাস ফটাস মোদিজির কৃপায় এখন চারিদিকে গ্যাসের লাইন হচ্ছে। তখন কয়লা গুজিয়ে উনুন ধরাতে হতো, তার মধ্যে কষ্ট করে উনি রান্না করে আমাদের খাইয়েছেন। বাবা যা রোজগার করতেন, না না ভালো খাও, ফল খাও, যেদিনকে আমাদের প্র্যাকটিস সেদিনকে একদম ভালো করে নিজে গিয়ে মাংস নিয়ে আসতেন, যে না আজকে প্র্যাকটিস করে আসছে, ওরা খেলে আসছে, ওদের মাংস করে দিল। হ্যাঁ শিওর। এবং ক্যারাটেতে ঢুকি স্যার, আপনার যে ক্যারাটেটা বা আপনার যেটা করছেন, আমরা যেটা শুনলাম যে ক্যারাটে দু রকমের হয়, একটা নন টাচেবল, একটা টাচেবল। ঠিক শুনেছো, ঠিক শুনেছো, ঠিক শুনেছো। আপনার যেটা হচ্ছে টাচেবল, টাচেবল এবং ফুল কন্ট্যাক্ট। ফুল কন্ট্যাক্ট। হ্যাঁ, পুরো মারামারি। একটু পার্থক্যটা একটু বলবেন? নিশ্চয়ই বলবো। কারাটে নামটা জাপানিজ, কিন্তু এটা মার্শাল আর্টের মধ্যেই পড়ে। মার্শাল আর্টের শুরু কিন্তু আমাদের এই মহান দেশ ভারতবর্ষ, এটা অনেকেই জানে না। এই মার্শাল আর্টের শুরু হবার পরে এখান থেকে বোধিধর্মা বলে, বোধিধর্মা কেউ বলেন, কেউ ধর্মা বলে, বোধিধর্মা, তিনি সাউথের একজন, তিনি এই আর্টের ব্যাপারটাকে নিয়ে, তখন তো অলমোস্ট পায়ে হাঁটা, চীন দেশে তার শারীরিক ক্লেশ পরিশ্রম, আরও জানতে হবে, পৃথিবীটার একটা বিরাট জায়গাকে আমাকে দেখতে হবে বলে তিনি যান এবং চীন দেশে পৌঁছান। চীন দেশে মানে সাউথ ইন্ডিয়া থেকে চীনে, হ্যাঁ, হিউয়েন-সাং তো পদব্রজিতে এসেছিলেন নালন্দায়, পায়ে হাঁটা ছিল তো, ভাবতে পারছো কি অবস্থা। বিরাট ব্যাপার, বিরাট। তখন তো রাস্তাও ছিল না, না, জঙ্গলের মধ্যে দিয়ে হ্যাঁ, যাওয়া, মানে হ্যাঁ। এটা। এবার উনি যখন ওখানে পৌঁছালেন, তখন চীন দেশে না, যদি ইতিহাস পড়ো সেখানেই দেখবে জমিদার শ্রেণী বা রাজারা যারা ছিল তারা ভীষণ নৃশংস ছিল, ম্যাক্সিমাম লোক। যেটা আমরা চীনের পাঁচিলের সময় তৈরি হওয়ার সময় যেটা, সেটা তো বিভিন্ন সময় কমপ্লিট হয়েছে, ওটা তো একবারে হয়নি। না স্যার, কিন্তু তখনকার যেটা অত্যাচারিত ব্যাপারটা ছিল আমরা পড়েছি। হ্যাঁ, এবং সেই অত্যাচারের সীমা মানে কোনো ছিল না। যাই হোক, তো সেইটা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যে প্রথম ওনার মাধ্যমে এটা শাওলিন মনেস্ট্রিতে চর্চা শুরু হয়। কারণ শাওলিন মনেস্ট্রি যারা বৌদ্ধ ভিক্ষু বলা যেতে পারে বা সন্ন্যাসী, তারা ধর্মপ্রচারে বেরোতেন, আর তারা ওই তাদের সব সিপাহীদের ফেস করতে হতো, সাধারণ মানুষের উপর অত্যাচার, তাদের পাশে দাঁড়াতে হতো। এরকম আমরা অনেক সিনেমাও দেখেছি, আমরা বিভিন্ন সিনেমা এসছে। সেই অবস্থায় তখন শাওলিন মনেস্ট্রিগুলো এটাকে দারুণভাবে অ্যাকসেপ্ট করলো এবং নিজেদের মধ্যে চর্চা করে বিভিন্নভাবে নাম দিল কাংফু। এটা আমি বলছি প্রায় 1500 শতাব্দীর কথা, আগে পরে একটু হতে পারে, সেটা না, সেটা তো ইতিহাসের ব্যাপার। যাই হোক, এবার সেখান থেকে চায়না থেকে এটা আস্তে আস্তে ছড়াতে শুরু করলো, ঠিক আছে। কোরিয়ার দিকে গেল, সেটা প্রায় 1700 শতাব্দীতে। 200 বছর লেগে গেল এটা। হ্যাঁ, বিভিন্নভাবে। তার আগেও তো কেউ প্র্যাকটিস করেছে, কিন্তু অফিসিয়ালি যেটা জানা যায়, যেটা জানা যায়, এতটাই মানে যোগাযোগ। স্যার কুংফু মানেটা একটু বলবেন? কাংফুর মানে হচ্ছে, মানে ওদের মার্শাল আর্টের যে ট্রেনটা, সেইটাতে ওরা কাংফুটার এক্স্যাক্ট মিনিংটা না, কেউ কেউ বলেন কেউ একরকম, কেউ কেউ বলে, আমি একটু কনফিউশনে ঢুকতে চাই না। মানে এই মার্শাল আর্টটাকে কাংফু বলা, এইটুকুই রাখা ভালো। তারপর স্যার, হ্যাঁ, এবার এইটারই যখন একটা স্ট্রিম কোরিয়াতে ঢুকলো, কোরিয়াতে এবার যারা এটা জানলো, চিনলো, বুঝলো, তারা প্র্যাকটিস করলো, করে কিছু জিনিস বাদ দিয়ে দিল আর নিজেরা কিছু জিনিস অ্যাড করলো, করে নাম হলো তাইকোয়ান্ডো।
টাইকোয়ান্ডো। এটা কোরিয়ান মার্শাল আর্ট। ওকে, এই তাইকোয়ান্ডো যখন ওখানে প্র্যাকটিস হতে শুরু করলো, আর ওকিনাওয়া যে দিকটা ছিল সেখান থেকে অলমোস্ট এটা 1900 শতকে বলা যায়। ওকিনাওয়া দ্বীপে কিন্তু অনেক আগেই এটা হতো, বিভিন্নভাবে হতো, কিন্তু ওটা কোনো অর্গানাইজ ফর্ম ছিল না। ঠিক আছে, 1900 শতকের শুরুর দিকে এটা জাপানে ঢুকলো। এবার সেখানে জাপানের, ওদের তো বরাবরই একটা ডিসিপ্লিন ব্যাপার, দেশকে ভালোবাসার ব্যাপার, সে অনেক বছর থেকেই আছে সেটা। মানে ওরা অনেকভাবে অত্যাচারিত হয়েছিল, বিভিন্ন অ্যাটাক হয়েছিল চায়নার সঙ্গে, অনেকবার তো ওদের এ হয়েছিল। যাই হোক, কোরিয়ান একটা থেকেও একটা ব্যাপার হয়েছিল, যাই হোক সেটা আমি ঢুকছি না, সেটা অনেক কনফিউশন তৈরি করে লাভ নেই। যেটা হয়েছিল জানা যায়, তো সেইটা ওইভাবে জাপানে যখন ঢুকলো এটার প্রবল চর্চা শুরু হলো, খুব ডিসিপ্লিন ওয়েতে, খুব ভালোভাবে সেখানে, এবং সেটার নামকরণ হলো কারাটে। কারা মানে হচ্ছে খালি, তে মানে হচ্ছে হাত। খালি হাতে আত্মরক্ষা পদ্ধতিকেই জাপানি ভাষায় কারাটে বলে। মানে ওখান এইবার থেকে কারাটে, যেটা আমরা শব্দটা এলো। মানে কথাটা আমরা শুনি ক্যারাটে ক্লাসেস, হ্যাঁ, ক্যারাটে, মানে আমাদের এখানে ক্যারাটেটা খুব ফেমাস, কুংফুটাও তো ফেমাস না। না, খুব ভালো টিচার পাওয়া মুশকিল, আর ওরা না হিডেন করে রেখেছিল, ফাদার টু সান ছিল, বেরোতে দেবে না বলে। কিন্তু মানে যাই হোক, যাকে তাকে শাওলিন- শেখাতো না। না, তারপর শাওলিন মনেস্ট্রি, তারপরে বিভিন্ন ভাবে, দেখো চেপে রাখা তো যায় না। আজকে আমি একরকম, আমার ছেলে আরেক রকম, সে হয়তো বললো বাবা করেনি তো কিছু, আমি করি না, খারাপ কি? এইভাবে এইভাবে পজিটিভ ব্যাপারটাও বেরোতে পারে। এইভাবে এইভাবে ছড়াবে। সবেরই পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড আছে। একটা ছুরি, একটা যদি কিলারের হাতে পড়ে, একটা ক্রিমিনাল হাতে পড়ে, সে কাউকে মারবে, তার সব ছিনিয়ে নেবে। সেম ছুরিটা ডাক্তারের হাতে পড়লে কিন্তু জীবন বাঁচাবে, তাই না? একদম। তাহলে কিভাবে ইউজ হচ্ছে, কিভাবে সেটাকে ইউজ করা হচ্ছে, তার উপরে অনেকখানি ডিপেন্ড করে। এই জন্যে মার্শাল আর্টের প্রথমেই বলা আছে, মার্শাল আর্ট স্টার্ট উইথ কার্টিসি, এন্ডস উইথ কার্টিসি। এটা হচ্ছে বেসিক। এবং বলা আছে মার্শাল আর্ট করলে, এগুলো তো কেউ মানে না এখন, নেশা করা উচিত না, মার্শাল আর্টেই নেশা হবে। এখন তো সিগারেট, মদ, মানে মার্শাল আর্টের মধ্যে যে কিভাবে ঢুকে গেছে, ইনস্ট্রাক্টর যারা দেখি আর তাই ভাবি, অবাক হয়ে যায়। তারা জীবন দিয়ে নিজেরা যদি এসব করে, তাহলে তারা স্টুডেন্টদের কি শেখাবে? মানসিকভাবে যদি দৃঢ়তা না থাকে, মানসিকভাবে সেই জায়গাটা না থাকে, তাহলে আমি কি করে আরেকজনকে সেটা শেখাবো? আমি চা খেতাম না কোনোদিনও, আমাকে অনেকে জিজ্ঞেস করতো চা খাওয়া কি খারাপ? চা খাওয়া তো শুনেছি ভালো, তো কারাটে করলে কি চা খাওয়া যাবে না? না, সেটা তো আমি বলিনি, কিন্তু আমি খাবো না। কেন খাবো না? কারণ আমি যদি খাই 1 কাপ, আমাকে সবাই ফলো করছে, বিভিন্ন লোক ফলো করছে, এবার বলবে যে স্যার তো 1 কাপ খেয়েছে, তো সে 10 কাপ খাবে। তখন বলা যাবে না যদি 10 কাপ খাস না, 1 কাপ খা, কে বলবে? তাহলে নিজের কাছে আগে নিজেকে প্রমাণ করতে হবে যে ইয়েস, সেই মনের জোর, সেইভাবে যদি ফলো করা যায়, মার্শাল আর্ট দুর্দান্ত জিনিস। ওদের স্পিরিচুয়াল অ্যাসপেক্টও বিরাট, যেটা আমাদের দেশের স্পিরিচুয়াল অ্যাসপেক্টের ব্যাপার আছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম নেন, অষ্টম গর্ভে নিধন হবে বলা ছিল কংসকে। আমি বলছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে। তখন সে তো বিরাট কাণ্ড, বাচ্চা বদলে গেল। তো ভগবান তো এসেই ছিলেন তাকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি কংসের রাজসভায় যখন তাকে আনা হলো, বিরাট বিরাট চেহারার মল্লবীর, যারা ধরে যে কোনো মানুষকে ছিঁড়ে ফেলতে পারে। ঠিক আছে, আমি এটা নিয়েও আমার সাধ্যমতো রিসার্চ করার চেষ্টা করে গেছি বা চাই এখনো। সেরকম অ্যানসেন্ট কাউকে এখনো পাইনি
বা সেরকম কোনো স্ক্রিপ্ট এখনো পাইনি, চেষ্টাটা চলছে আমার। তো ভগবান সেই মল্লবীরদের কংসের রাজসভায় সবার সামনে এক একজন করে যেভাবে ধরাশায়ী করেছিলেন, যেখানে যেখানে আঘাত করেছিলেন, সেগুলো তো মেন পয়েন্ট, সেটাই তো টেকনিক, তাই না? একটা অত বড় চেহারার লোককে আমি মারবো, সে তখন ছোট্ট এক বালক, কংস এনেছে এ তাকে ছিঁড়ে যেন মেরে ফেলা হয়। তিনি এক একজন করে ওইভাবে তাদের ধরাশায়ী করলেন, এবং এমন এমন জায়গায় মুষ্টাঘাত করেছিলেন, এমন এমন জায়গায় তাকে সেই প্যাচে মেরেছিলেন, তাদের আর কিছু করার সামর্থ্যই ছিল না। তো ভেরি অ্যানসেন্ট। এখন কে কি বলছে তা আমার শুনে লাভ নেই। ভারতীয় যে সংস্কৃতি না বিশাল আর দারুণ। একজন বীর সে মার্শাল আর্ট শিখলে সমাজের অনেক অনেক কাজে লাগতে পারে। প্রতিটি ছেলে মেয়ে মার্শাল আর্ট শেখা উচিত। কারণ কি, মার্শাল আর্ট শিখলে সে মানসিকভাবে এত শক্তপোক্ত হবে, শারীরিকভাবে তো হবেই। ভালো টিচারের কাছে, এটা অবশ্য ঘটনা, সবাই তো আজকাল বেল্ট বাঁধলেই টিচার হয়ে যাচ্ছে। 15 বছর 20 বছর কারাটের টাচে নেই, কোনোদিন শিখেছে, সে এসে হাতে পায়ে ধরে, আমার কাছেই কত আমার ছাত্ররা এটা করেছে, হাতে পায়ে ধরে আমার কাছ থেকে যে স্যার আবার এটা নিয়ে করতে চাই অমুক তমুক করে, আমার যেহেতু নামে ভালোবাসায় সবাই জানে চেনে, হ্যাঁ, তারা ব্ল্যাক বেল্টটা কোনো রকম করে নিয়ে এবার তারা তাদের মতো যা খুশি করছে। ব্ল্যাক বেল্টে যেতে গেলে তো একটা স্টেজ আছে অনেকগুলো। হ্যাঁ, তো স্টেজ মানে কি, ধরো পুশ আপ দেখি আমরা, বিভিন্ন লেভেলগুলো দেখি, তারপর তার পাঁচ কিক দেখি, তারপর তার একটা কাতা ফর্ম আছে, একটা কাতার ফর্ম আছে, এগুলো তো জেনে নেওয়া। তখন তো সে পায়ে পড়ে যাচ্ছে, প্রতিদিন পারলে সে শিখে গেল, কিন্তু তার মানসিকতার তো একটা গ্যাপ হয়ে গেল। মানে সেই আমার যে না যাচ্ছে না তো, অনেকেই না, অনেকেই আছে, অনেকেই, বেশিরভাগটাই তাই। মানে যখন ওরা মেন স্টেজে পড়বে তখন না ধরাশায়ী হবে কিনা আমি সেসব নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু তাদের কাছে শিখতে গিয়ে অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে যাচ্ছে। জানতে হবে তো। আমার কাছে, আমার সঙ্গে ছিল এমন আমি একজনকে জানি, সে এখন সে নাকি বিরাট ওস্তাদ, সে কোনোদিন টুর্নামেন্টে নেবে সেভাবে লড়েনি, সে মোটামুটি এসে একটু প্র্যাকটিস করতো, সে এখন ওস্তাদ হয়ে গেছে, সে বিরাট ওস্তাদ। তো এরকম অনেক আছে। আচ্ছা স্যার, আমি জানি, আমার চোখের সামনে দেখেছি অনেক মার্শাল আর্টিস্ট, আমি চ্যালেঞ্জ করে বলছি, তারা যদি হিম্মত থাকে বলুক সামনে, কিভাবে মদ সিগারেট খায় জানো? অর্গানাইজেশন আছে যে বিভিন্ন লেভেলে ধরে রাখতে গেলে, হ্যাঁ, কোথায় কি সাপ্লাই করতে হবে তারা জানে, সেইগুলোই তারা দেয়। যে একে ধরতে গেলে আমাকে যে ফুলে যে দেবতা তুষ্ট সেইটা করে। বুঝতে পেরে গেছি স্যার। তো ভাই আমি তো কোনোদিনও করিনি, আমি সোজা কথার মানুষ। আমার কাছে কেউ এলে আমি তাকে ভালোবাসা দিয়ে মাথায় করে পর্যন্ত রাখতে পারি, সে আমার স্টুডেন্ট হতে পারে। সে যদি মার্শাল আর্টকে ভক্তি করে, শ্রদ্ধা করে, শেখার জন্য তার মধ্যে যদি সেই ফিলিংটা দেখি। আমি কত ছেলে মেয়েকে আমার বাড়িতে রেখে খাইয়েছি জানো, কেউ 5 বছর থেকেছে, কেউ 7 বছর থেকেছে, তারা এখন সব বড় বড় হরিদাস পাল হোক হোক। কিন্তু মার্শাল আর্টকে যদি কেউ অসম্মান করে আমার প্রচন্ড খারাপ লাগে। মার্শাল আর্টকে নিয়ে আমি বেশিও চাই না, খারাপ বা কম করুক সেটাও চাই না। অনেকে আছে জানবে তো, আড়ম্বর করে পুজো করে, জানো, আমার চোখে দেখা জীবনে দেখে কয়েকটা দেখেছি, বাবা মাকে কোনোদিন খেয়াল করলো না, মারা যাওয়ার পর 300 লোককে ডেকে হেভি এলাহি অ্যারেঞ্জমেন্ট করে খাওয়া দাওয়া করাচ্ছে। কি মাতৃভক্তি, লোক দেখানি এটা। হ্যাঁ, আড়ম্বর করে। শোনো, এটা ভগবানের কথা বলছি, তিনি বলেছেন ভক্তি ভরে যে আমাকে ডাকবে আমি তার সব ভার বইব।
সেই ভক্তিটা দিয়ে যদি তাকে স্মরণ করা যায়, সেই ভক্তিটা দিয়ে যদি বাবা মাকে তুমি সেইভাবে সেই চোখে দেখে থাকো, সেইভাবে যদি সেবা করো, আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি কোনোদিনও ভাত রুটি ডালের অভাব হবে না। এবার চাহিদা অনুযায়ী ভাই কিছু বলার নেই। আমি সবসময় মনে করি যে আমি নট নেসেসারিলি যে আমার একটা প্রাসাদ বানাতে হবে, আমার জাগুয়ার, BMW, এইসব করতে গেলেই না তোমায় নয় চিটিংবাজি করতে হবে, নয় বিভিন্ন রকম উল্টোপাল্টা কাজ করতে হবে ভাই। আমি সোজা রাস্তার লোক, সোজাভাবে চলি। আমার এক্সপ্রেসও আছে, খেটে এতদিনে সেটা দাঁড়িয়েছে, সেটাই চলি। আগে বাইক চড়তাম, এখন অনেকে বলবে আঙুল ফল টক, টাকা পাইনি সেই জন্য বলছে। আমি ওইভাবে টাকা চাইনি তো। সেটাই। অত ছেলে মেয়েকে আমি যে কত ছেলে মেয়েকে বিনা পয়সায় শিখিয়েছি, খুঁজলে 1000টা বেরোবে, 1000টা। তারা কিন্তু এই কারাটে করেই এখন খাচ্ছে। অনেকে আমার ছবি আমার রেখে দিয়েছে, খবর পাই। আমি তো শিবাজি গাঙ্গুলি স্টুডেন্ট। সেটা কি ভালো লাগছে? দেখো, ভালো খারাপ বলবো না, আমার ওইখানে একটা জায়গায় গিয়ে আমি দাঁড়িয়ে পড়ি, যেটা হচ্ছে মার্শাল আর্টকে কোনোভাবে অসম্মান করো না। তারা আমার স্টুডেন্ট বলুক, ভালো লাগবেই তো, কিন্তু বাকি অন্য কাজ যদি এমন করে যেগুলো আমার কানে আসে, সেগুলো তখন আমার প্রচন্ড খারাপ লাগে। আর স্যার আমরা একটু ক্যারাটেতে ঢুকি। নিশ্চয়ই। আর স্যার আমরা দুটো, যেটা বলছিলাম, দুটো ক্যারাটের কথা বলছিলেন, সেটা বলতে বলতে এটা আসা। নন কন্ট্যাক্ট স্টাইল অফ কারাটে একটা ফর্ম, আর একটা ফুল কন্ট্যাক্ট স্টাইল অফ কারাটে একটা ফর্ম। এর মাঝামাঝি একটা হালকা একটু অন্য ফর্ম বলতে পারো, সেটা হচ্ছে একটু সেমি কন্ট্যাক্টের টাচ আছে। কিন্তু ওকিনাওয়াতে যে ট্র্যাডিশনাল কারাটের ফর্মটা ছিল, যেটা ছিল, যেখান থেকে এসে এগুলো ডেভেলপ করলো, সেখানে কিন্তু কিছু কিছু জিনিস যেটা পজিটিভ বলো ভালো ছিল। যেমন তারা টাচে থাকতো, কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে অন্য একটা ফরম্যাট কাজ করতো। কিন্তু এই নন কন্ট্যাক্ট কারাটেটা কিরম ভাবে হলো, ইউরোপ ধরে নিল, টাকা আছে, তারা ব্যাপারটাকে ছড়ানোর জন্যে একটা মিলেমিশে বসতো। অনেকগুলো ঘরানা আছে, বিভিন্ন ঘরানার মধ্যে শতকান আছে, শীতরিউ আছে, ওয়াদারিউ আছে, সোরেনরিউ আছে, গজুরিউ আছে, এরকমভাবে বিভিন্ন ঘরানা আছে, যেগুলো একটা ট্র্যাডিশনাল ফর্ম থেকে চেঞ্জ ওভার হয়ে একটা ফরম্যাট তৈরি হয়ে গেল। এই যে ফরম্যাটটা তৈরি হলো, এই ফরম্যাটটা একটা WKF নামে হলো। KF, ওয়ার্ল্ড কারাটে ফেডারেশন। তারা ঠিক করলো, যারা সবাই বসে, যে এই হবে, কিন্তু টাচ করা যাবে না, পয়েন্ট হবে, ঠিক আছে, এবং একটু হার্ড টাচ মানেই ফাউল, অন্যরকম টাচ মানেই ফাউল। ওরা যেমনি সুখী টাইপের, ওরা কাজও তেমনি এরকম। কিন্তু স্যার কোনোদিনই কি নন টাচেবল এরকম ছিলই না? না না, নন টাচেবল এই ফরম্যাটটাকে একদমই WKF রুলের জন্য অনেক কিছু কাটছাট করে এখানে এনে ফেলা হলো। আমি তো বলছি না, যেগুলোর থেকে এলো এগুলো ট্র্যাডিশনাল ফর্মও আছে, শতকানের ট্র্যাডিশনাল ফর্ম আছে। যারা সে আগেকার দিনের মাস্টার ছিলেন, তারা কিন্তু এইভাবে ফেলেনি, ব্যাপারটাকে একটা অন্যরকম সাজানো ছিল, একটা ট্র্যাডিশনাল ফর্ম ছিল, গোজুরিউ কারাটে ছিল। এগুলো কি যুদ্ধে ইউজ হতো? তো জাপানিজ সোলজাররা তো ওইভাবে প্র্যাকটিস করেছিল, প্র্যাকটিস করেছে এবং জানতো। এবং একটা জিনিস আমাকে বলুন স্যার, যখন জাপানে নানান টাইপের প্রবলেম হতো, হয়েছে এবং অনেক রকম, আপনি বলছেন ওরা ওর দেশের উপর অনেক রকম অত্যাচার হয়েছে, আক্রমণ হয়েছে, ওই যে ক্যারাটে ফর্মটা ওরা নিজেদের সোলজারদের প্রতিও স্টার্ট করে দিয়েছিল অনেক আগে। হ্যাঁ, ও তো প্র্যাকটিস করে, তো ওদের এখনো প্র্যাকটিস হয়। ওদের মানে জেনারেল ফিটনেস না, ফিটনেস আর সেলফ ডিফেন্স, এই দুটো ফর্ম পাবে তুমি। জুডো তো ওখানে স্কুলে স্কুলে মাস্ট, জুডো তো মার্শাল আর্ট, আর জুডো ইউনিভার্সিটিতে আছে, স্কুলে আছে, কলেজে আছে। কিন্তু কারাটে যেহেতু বিভিন্ন ঘরানা এক জায়গায় হতে পারেনি, সেজন্য এগুলো আলাদা আলাদাই আছে। কিন্তু নন কন্ট্যাক্ট যে পার্টগুলো, তারা মিলেমিশে এটা কিন্তু WKF রুলে নিয়ে গেছে। আর ফুল কন্ট্যাক্ট যেটা, সেটা হচ্ছে এই যে বললাম, ওয়ার্ল্ডের বিভিন্ন কয়েকটা বডি হয়েছে, এবার একটা চেষ্টা চলছে, দেখা যাক যে একটা মেইন বডি করা যায় কিনা। এবার অলিম্পিকের কথায় আসি, অনেক জায়গায় অলিম্পিকে ঢোকার আগে একটা জিনিস, হ্যাঁ নিশ্চয়ই স্যার আপনি
আমাদের এই পডকাস্ট শুরু হওয়ার আগে একটা কথা বলছিলেন, যদি আমরা কাউকে আঘাত না করি এবং সে যদি আমাকে আঘাত না করে, তাহলে এই মার্শাল আর্টসে একটু মানে খাপছাড়া ব্যাপারটা এসে যায়। খাপ ছাড়া কেন ভাই, মানুষ অভ্যেসের দাস। আজকে আমি তোমাকে একটা খুব সিম্পল কথা বলছি, আই এম 68+। কোনো চিন্তা করো না, একটু দাঁড়াতে পারো, ফ্রেমের বাইরে হবে কি? ফ্রেমের বাইরে হয়ে যাবে নাকি? দাঁড়াবো ফ্রেমের বাইরে। তোমার একটা জিনিস দেখাবো, না এখানে দাঁড়াও। নির্বিদ্বিধায় তুমি আমার এখানে ঘুষি মারো, না এটা আসুক ফ্রেমে, নির্বিদ্বিধায় মারো, ফ্রিজ টাইট করো, মারো, জোরে ঘুষি মারো আমাকে, এখানে এখানে আমার স্টামাকে মারো, জোরে ঘুষি মারো, চিন্তার কিছু না, আমি তো বলছি তো মারো, মারবো, জোরে মারো, জোরে আরো জোরে, আরো জোরে, আরো জোরে মারো, একদম মারো জোরে, আরো জোরে, হ্যাঁ আরো মারো, কিন্তু ইয়ে নেই, তুমি মারো, আরো জোরে, আরো জোরে মারো, তুমি ক্লান্ত না হলে যাবে, বসুন। তো দেখো একটা ব্যাপার হচ্ছে, কিছু মানে কিছু কিছু জানে ব্যাপারটা হচ্ছে কি, তো বোঝানোর জন্য আমি এটা করলাম। ট্র্যাডিশনাল কারাটের কিছু কিছু ফর্মে কন্ডিশনিংটা ছিল, এগুলো আমাদের কন্ডিশনিং করতে হয়েছে, হাতে হাতে করতে হয়েছে, পায়ে পায়ে করতে হয়েছে, বিভিন্ন রকমভাবে কন্ডিশনিং এফেক্ট হয়। ফুল কন্ট্যাক্ট কারাতে পুরোপুরি আছে। এবার অনেক ইনস্ট্রাক্টর যারা এখন ফুল কন্ট্যাক্ট কাটে, তারা কোনদিন টুর্নামেন্ট লড়েনি, ফাইট করেনি, তারা আজকে বেল্ট পরে ইনস্ট্রাক্টর হয়ে গেছে। তারা জুনিয়রদের শেখাতে গেলে তো ভাই গন্ডগোল হয়ে যাবে, কোন স্টেজের পর কোন স্টেজ সেটা তো জানতে হবে। এবং এই করে কিছু কিছু জায়গায় খবর পাই, যখন খারাপ লাগে, যে বললাম তখন খারাপ লাগে। তারা বলছে, তারা কিন্তু ইনস্ট্রাক্টর হিসেবে বলছে, কবে হয়তো কোনো হয়তো 2 বছর কারাটে করেছে, তারপর অনেক বছর নেই, বিভিন্নভাবে জীবনের গতিতে হারিয়ে যেতে, তো হঠাৎ মনে চাচ্ছে এটা এখন ভালো কাজ, এটা যদি করি খারাপ কি, দুটো যদি ক্লাব খুলে ফেলি, আমার 50 জন স্টুডেন্ট হয়ে যায়, আমার তো চাকরি করতে যেতে হবে না। এবার তারা সেটা শুরু করলো। আমি 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 এমন অনেক আমার স্টুডেন্টদের, যাদের মনে হয়েছিল যে একসময় তারা করেছে, তাদেরকে ডেকে, তাদেরকে বুঝিয়ে, তাদেরকে বলেছি আবার শুরু করো, সমাজের উপকার হবে। তোমার ছেলেকে তুমি শেখাও, তোমার মেয়েকে তুমি শেখাও, সেটা মানসিকভাবে শক্তপোক্ত হয়। এরমভাবে বেশ কয়েকটা জেলাতে এরম কয়েকজন এখন ক্লাব চালায়, তারা কিন্তু আমাকে চেনে না, তারা আমার বাড়িতে বসে তাদেরকে আমি শিখিয়েছি যে তোমার মেয়েকেই তুমি শেখাও, আর কাউকে না শেখাও। সেই করতে করতে এখন বেশ মজা, এখন বেশ 50, 70, 80, 100 স্টুডেন্ট হয়েছে, সাজিয়ে গুজিয়ে। অন্য ব্যবসা বন্ধ প্রায় করে দিয়েছে, বা সেটা কোনো রকমে চলছে, এখন এটাই তার ব্যবসা। আমি একটা জিনিস শেখাই, সবাইকে শেখাই, আমার ছেলেদেরও শেখাই, 2+2 কিন্তু 4 হয়, তাই না? তাই তো সব জায়গাতে, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, এখানে, হ্যাঁ, তারপর ধরো বলছি বীরভূম, বাঁকুড়া, মিদনাপুর, তোমার মহারাষ্ট্রে যাও, যে কোনো জায়গায় যাও, তাই তো 2+2 4। তাহলে 2+2টা হচ্ছে ওয়ার্ক, কাজ, রেজাল্ট হচ্ছে 4। আমি যদি খালি 4-এর দিকে তাকিয়ে বসে থাকি, 4-এ হয় নাকি, 4-এ হবে না, আমার 10 চাই, আমার 10 চাই, আমার 10 চাই, তাহলে আমাকে বাজে বাজে পথ নিতে হবে, বাজে পথ নিতে হবে কিনা, যেটা চারিদিকে ঘটছে। আমি সব সময় বলেছি যে তুমি প্রথমে 3+3 করো, 6 হবে, 4+4 করো, 8 হবে, 5+5 করো, 10 হবে। 10-এর দিকে তোমার তাকাতে হবে না, তুমি তোমার কাজটা ঠিক করে করো, তাহলে সেই রেজাল্ট আসবে। স্যার আপনি অলিম্পিকের ব্যাপারটা কি, অলিম্পিকে যেটা, অলিম্পিকের কথা নিয়ে বেশ কিছু বছর নন কন্ট্যাক্ট কারাটে ফেডারেশনরা বিভিন্ন মানুষকে, আমি পরিষ্কারভাবে বলছি, বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়েছে। অলিম্পিকে এসে যাচ্ছে, অলিম্পিকে হবে, অলিম্পিকে হবে। অনেক বাবা মাই ভাবে অলিম্পিকে মানে বিরাট ব্যাপার,
তার লেভেল, সে কোথায় শিখেছে, সব হারিয়ে গেছে। অলিম্পিকে হবে, তুমি তো জানো লাস্ট যখন টোকিও অলিম্পিক হলো তখন ডেমনস্ট্রেশন ইভেন্ট হিসেবে ঢুকেছিল, তারপরে 3টে অলিম্পিকে তখন অলরেডি বাদ দিয়ে দিচ্ছে, আর কারাটে নেই। কেন নেই, কারণ কারাটের মধ্যে না এতগুলো যেহেতু ঘরানা, সেগুলো একটা জায়গায় তো আসতে পারছে না। সবাই বলছে আমি বেস্ট, ও বলছে আমি বেস্ট, এটা নিয়ে একটা সমস্যা আছে। জুডো কিন্তু ফর্মটা প্রথমে ঢুকে গেছে, কিন্তু জুডোর মধ্যেও এখন কিন্তু ডিসিপ্লিনের অনেক অভাব। কেন বলতো, হেডকোয়ার্টারটা ইউরোপ হয়ে গেছে। অলিম্পিক ইভেন্ট এসছে তো, জাপান একা একটা দেশ, আর ইউরোপ কতগুলো দেশ নিজেদের সাপোর্ট করে নিজের জায়গায় হোল্ড করে রেখেছে। মানে এখানেও মানে ইউরোপের একটা মানে রোগ আছে বলতে গেলে। আছে, বরাবর বরাবর একটা মানে বরাবর, করবে। হ্যাঁ। অন্য রাজ্য মানে দেখুন, আমাদের দেখতে গেলে আমাদের ভারতবর্ষকে ওরা ভেঙে কিন্তু চলে গেল। তাই তো, শুধু ভেঙে চলে যাবো না হয়, পুরো লুটপাট করে সবকিছু নিয়ে চলে গেল। আর এটা জাপানকেও করেছে। জাপানে যখন ওদের জাপানকে তো, জাপান তো সে তো আছে, সে তো সারা পৃথিবী জুড়ে যেখানে চান্স পেয়েছে করেছে। জাপানের ব্যাপারটা আবার অন্যরকম ভাবে, জাপান চাইনিজ এফেক্টে অনেক বেশি এফেক্টেড হয়েছে একসময়। চায়নার দিক দিয়ে। হ্যাঁ, সেই হিস্ট্রিতে কি যাওয়াটা ঠিক হবে? না, কোনো হিস্ট্রিতে আমরা ঢুকবো না, আমাদের তো স্যার, মেন আপনি ব্যাপার মার্শাল আর্ট। একটা জিনিস এবার স্যার, আপনার যে ছোটবেলাটা কেটেছে স্যার, এখানে কার কাছে শিখতেন? ভাই দেখো, একটা কথা বলি, আমার খেলাধুলোর প্রতি ইন্টারেস্ট বরাবর ছিল। আমি বিভিন্ন রকমের খেলাধুলো করেছি, ফুটবল, ক্রিকেট, ভলি, বাস্কেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাঁতার, রোলার স্কেটিং, ঠিক আছে, ক্যারাম খেলেছি, এতে দাবা খেলেছি। তো আমার খেলাধুলো বরাবরই ভালোবাসতো, অ্যাথলেটিক করেছি, ঠিক আছে, বরাবরই ভালোবাসতো, কুস্তি লড়েছি, লাঠি প্র্যাকটিস করেছি। এরকম করতে করতে যখন এই মার্শাল আর্টের এফেক্টটা আসে, তখন সেই মার্শাল আর্টের এফেক্টে যখন চারিদিকে ব্রুস লির যে 1975 বই সিনেমাটা এলো, এন্টার দ্য ড্রাগন, সেটা তো একটা বিরাটভাবে এফেক্ট করতে শুরু করলো। তখন আমি একটাই কারণে আমি চাই না যে এটা ডিটেলে ঢুকতে, সেটা আবার একটা অন্য টপিক, আমি চাই না, কারণ সেটা নিয়ে অনেক কনফিউশন, অনেক বেশি অন্য রকমের ব্যাপারগুলো এসে যাবে, ঠিক আছে। তো আমি এখানে শুরু করেছিলাম, তারপর যখনই আমার সুযোগ এলো আমি জাপানে যাওয়া শুরু করলাম, যেটা আমাকে ভালো করে শিখতে হবে। একটা কথা আমাকে বলুন ঢোকার আগে, আপনি জাপানে গেলেন মানছি, যেখানে আপনি চায়নায় গিয়েও তো শিখতে পারতেন না, মানে আপনি যেটা চাইছেন সেটা জাপানে আছে মানছি, কিন্তু আপনি চায়নায় গিয়ে শিখতে পারাটা, তখন চায়না তো ওপেন ছিল না। ও শাওলিন মনাস্ট্রিতে যাকে তাকে যেতেই দিত না। আমি প্রথমে এই কথাটা বললাম, ফাদার টু সান, ওরা ব্যাপারটাকে হিডেন করে রেখেছিল, যার জন্য এখন ভালো কুংফু টিচার নেই তো চারিদিকে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। আমি এরকম করে তাহলে কুংফু হবে না, এরকম করে দেখি সব সিনেমাটিক এফেক্টে কুংফু শেখায়। আমি কাউকে আবার বলছি ছোট করছি না, কিন্তু রিয়েলিটি হচ্ছে এটা হচ্ছে রিয়েলিটি। তাই কোন অলিম্পিক ইভেন্ট হয়ে গেছে, ও তো সেমি কন্ট্যাক্ট, টাচ নেই তো, হালকা টাচ। কি ধরনের মানে এটা না, এটা অলিম্পিকে তো বক্সিং বাদ হয়ে যাওয়ার জন্য প্রচুর রব উঠেছিল, কিন্তু অনেক বছর ধরে বক্সিং চলছে তো, সেই জন্য গ্লাভসের ওয়েট চেঞ্জ হলো, হেড গিয়ার মাস্ট হয়ে গেল। হ্যাঁ, আগে ছিল না। না, মোহাম্মদ আলীর সময় আমি দেখিনি, ছিল না তো, টাইসনের সময়ও ছিল না। বলছি তো অনেক পরে এটা অ্যাড হলো, কারণ কি যাতে ইনজুরি না হয়। যেটা নিয়ে আমি বলতে চাইছিলাম যে ছোটবেলা থেকে তুমি যদি সেই ধরনের প্রিকশন না নাও, তুমি ধরো 500 ছেলে মেয়েকে বাচ্চাকে শেখালে, তার মধ্যে 50টা তো ইনজুরি হবেই। আর সেই ইনজুরিটা এখন হয়তো বোঝা যাবে না, ইয়াং আছে ব্লাড, যেই 30, 35, 40-এ যাবে তখন তার কেউ তার খোঁজ নেবে না, তার বাকি জীবনটা কিভাবে কাটবে। সেই জন্যে আমি বরাবর মনে করেছি যে ফুল কন্ট্যাক্ট কারাটেরও, এই যে বললাম আমি তো দাঁড়িয়ে আছি, সবাই দাঁড়িয়ে আছে। বলছি না স্যার, আপনি তাহলে কি মনে করেন যে একটা বাচ্চাকে যখন দেখি যে 4-5 বছরের বাচ্চারাও যাচ্ছে কারাটে শিখতে যাক, ভালো টিচারের কাছে যাক, সেই খোঁজ খবরটা বাবাকে নিতে হবে, মাকে নিতে হবে। যেমন ভালো স্কুলের আমরা খোঁজ পাই,
ঠিক কি না? ঠিক। আমি একটা পাশে কর্পোরেশন স্কুল আছে, পড়াশোনাতে একই হবে, তুই এখান থেকে মাধ্যমিক পাস করতে পারবি, পাঠাই না কেন? একটা লেভেল আছে বলে যে না, সেখানে আশা করা যায় টিচারদের একটা মাপজোক করে নেওয়া হয়, বডি যেটা আছে সেটাও একটা ভালো পরিষ্কারভাবে মাপজোক করে একটা লেভেল মেনটেন করে সেটা চলে। কিন্তু সেটার নামেও প্রহসন হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন স্কুলই তো এত ফিস হয়ে গেছে সাধারণ মানুষ রিচ করতে পারছে না। সবারই তো ইচ্ছে থাকে, যেমন আমি কারাটের কথা বলছি, আমার কাছে আজ পর্যন্ত, আমি জোর গলায় বলছি কথাটা, প্রচুর ছেলে মেয়েকে আমি ফ্রি শিখিয়েছি। এমন হয়েছে অনেক ছেলে মেয়ে এসে কিছু মাসের ফিস দিতে পারছে না, প্র্যাকটিস কর প্র্যাকটিস কর, প্র্যাকটিস বন্ধ করবি না। এখনো আছে, এখনো আসে, এখনো আমার কাছে ফ্রি স্টুডেন্ট আছে, এখনো 100 টাকা দিয়ে শেখার স্টুডেন্ট আছে। আমাকে এসে বললো যে স্যার আমার বাচ্চাটাকে একটু আপনার কাছে শেখাবো স্যার, আমি একটা চায়ের দোকান চালাই। এরকম মানুষ আমার কাছে, মানে আপনার মতো, আমার কাছে চায়ের দোকান, রিক্সাওয়ালা থেকে শুরু করে কোটিপতি, ট্রিটমেন্ট একই। আমার ছেলেদের আমি কোনোদিন আলাদাভাবে শেখাইনি, আমার ছেলেমেয়েরাও লাইনে দাঁড়িয়ে, আমার ছেলেরাও লাইনে দাঁড়িয়ে কারাটে শিখেছে। সেখানে কি আপনার মনে হয় যদি আপনার স্টুডেন্ট ভালো, ছেলে খারাপ, বলবো স্কোপ পেলে পাবে? কিন্তু আমার ছোট ছেলে যে যে রিমার্কেবল জায়গা তৈরি করে ফেলেছে না, বিশাল জায়গা। ছোট ছেলে মানে যার সাথে আমরা কন্ট্যাক্ট করি, ওই তো কন্ট্রাক্ট সামন্ত। বড় ছেলে আবার দারুণ হচ্ছে পড়াশোনার লাইনটা, ও ডায়েটিশিয়ান, ও স্পোর্টস নিউট্রিশন সাই থেকে কমপ্লিট করেছে, ও আকুপাঞ্চারের কোর্স হয়ে গেছে, যোগাপ্যাথির উপর কোর্স হয়ে গেছে, ফাইনাল কোর্সটা করতে যাচ্ছে, ও রেইকি হিলার হয়ে গেছে, রিফ্লেক্সোলজি নিয়ে ওর এবছর কোর্স শেষ হবে। ও টোটাল একটা মানুষকে কিভাবে রিলিফ দেওয়া যায় অল্টারনেটিভ মেডিসিন হিসেবে। অল্টারনেটিভ মেডিসিন, হ্যাঁ, মেডিসিনটা ছাড়া ছাড়া এটা ছিল তো আমাদের দেশে, আয়ুর্বেদ তো বিরাটভাবে ছিল। যখন এই ইনফ্লুয়েন্সটা হলো না, 200 বছরের রাজত্ব, যে ইংরেজরা ঢুকে বললো ওরে বাবা এইসব রাখা যাবে না, টোল বন্ধ করে দিল। তার জন্য মেন যে শিক্ষার যে জায়গাটা ছিল, টোলগুলো ছিল, নষ্ট করে দিল। ইংরেজি শিখতে হবে, ইংরেজি শিখে তোমায় চাকরি দেবো, এইসব লোভ দেখাতে আরম্ভ করলো, এবং পুরো এইটাকে একদম মিশিয়ে দিল আয়ুর্বেদ আর অন্যটাকে, অ্যালোপ্যাথিক সেট আপটাকে নিয়ে চলে এলো, ডক্টর অমুক তমুক। আমি আবার বলছিলাম, ছোট করছি না, কিন্তু এগুলো ঘটেছিল। এখন তো আবার, হ্যাঁ ফ্যান, এখন তো আবার গভর্নমেন্ট থেকে তো বলছে, এই যে আয়ুষ হয়েছে, এই যে তোমার কি বলে কবিরাজি যেটাকে বলে, ঠিক আছে, এই ব্যাপারটা তো আবার দারুণভাবে ডেভেলপ করছে। যোগাপ্যাথি দারুণভাবে ডেভেলপ করছে, ওয়ার্ল্ড যোগা ডে হয়ে গেছে, সারা পৃথিবী মানছে আছে। তো আমাদের দেশের যে ঐতিহ্য, আমরা না বিরাট একটা জায়গায় নিয়ে আছি, জানো তো। ইতিহাস জানতে দেয় না। ইতিহাস কি হলো, আমি আবার বলছি, কোনো কমনাল জায়গায় যাচ্ছি না। ইতিহাসে আমাদের দেশে কি কম শক্তিমান, বলবান, দারুণ মনের রাজা রানী ছিলেন না? আপনার নামেই রাজা ছিলেন। তাহলে কিন্তু চারিদিকে কি আমরা কাদের নাম দেখি? বাবার হইলো আবার জ্বর, সারিল উষা। তো এইগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, আমি এই জন্য ছদ্মনামে বললাম। আমি এটা আমাদের দেশের বিরাট বিরাট বিরাট, আমরা ভাগ্যবান যে আমরা সবাই এই দেশে জন্মেছি। সবাই বলে ধুর কিছু নেই এখানে, আমি মনে করি সব আছে, তুমি সেই ছবি দিয়ে দেখতে পাও না, সেই জন্য নেই। কি নেই এখানে? আজকে আমাকে বুঝতে হবে, আমার যদি ইন্ডিয়ান নেভির কমিশন অফিসারের ব্যাপারটা ফাইনাল হয়ে যেত, আমার অন্য লাইফ হয়ে যেত। এত বড় মাইনে, এত স্যালারি, বিভিন্ন জায়গায় গেলে সিনিয়র হবো যত, আমি কোয়ার্টার পাবো, আমার ট্রাভেলিং, অমুক তমুক, বিরাট 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 গভর্নমেন্টের বিরাট একটা ব্যাপার। তারপরে বিরাট টাকার একটা পেনশন পাবো। কিন্তু এই জিনিসটা হতো না যেটা আজকে, যেটা আপনি বলছেন। ওই জন্যই তো বললাম যে আমার দুটো তখন ভীষণভাবে কাজ করেছিল। একটা হচ্ছে আমার বাবা মায়ের বয়স হচ্ছে, আই উইল বি উইথ দেম। আমার তখন থেকেই ফিলিং ছিল দে নিড কোম্পানি রাদার দেন মানি। আজকে বাবা মার সঙ্গে আমরা একসঙ্গে ছিলাম, থাকতে পেরে আমরা গর্বিত, আমরা আনন্দিত যে আমার বাচ্চাগুলোকে বাবা মারা দেখেছেন, তাদের সঙ্গে খেলা করেছেন, তাদের সঙ্গে থেকেছেন।
আবার ভারতবর্ষকে সবাই ফলো করছে, সারা পৃথিবী। যারা বোঝে না আমাদের দেশের যারা মানুষ, যারা ইয়াং ছেলে মেয়ে, তাদের সবাইকে বলছি, সেই দৃঢ়তা যদি মনে থাকে এইখানেই করা যায়। চাহিদা যদি একদম তুমি তুমুল জায়গায় নিয়ে যাও, তাহলে তো ভাই ঠকাতে হবে, তাহলে তো বদমাইশি করতে হবে, তাহলে তো ভাই অনেক কিছু করতে হবে। নিজের লোক থাকবে না, তুমি একাই একটা সময় একাই থেকে যাবে অত টাকার মধ্যে। হ্যাঁ, তাই তো হচ্ছে। অ্যাপেলের কর্ণধার স্টিভ জবস। হ্যাঁ, হসপিটালে সে ওর বয়ানটা পড়েছিল, মনে আছে? না, আমাদের দেশের লতা মঙ্গেশকর জি বলছে, আমার ওয়ার্ড্রোপে দামি দামি শাড়ি, দামি দামি সবকিছু আছে, কিন্তু এখন আমি একটা হসপিটালে গাউন পরে শুয়ে আছি। আমার বাড়িতে এত দাস দাসী, কিন্তু আমাকে সেবা করার জন্য এখন একজন বা দুজন নার্সই আমার সঙ্গী। ভাই, টাকা নিশ্চয়ই দরকার, আমি এটা নিয়ে কোনো কনফিউশন তৈরিও করতে চাই না, অন্য কথাও বলতেও চাই না, কিন্তু অযাচিতভাবে টুইস্ট করে বিভিন্ন রকমভাবে আমাকে টাকা তুলতে হবে, এটা ঠিক না। এখনো পর্যন্ত অনেকে বাজে কথা বলে বেড়ায়, আমার কানে আসে যে শিবাজি গাঙ্গুলির টাকা ছাড়া কিছু চেনে না, কিন্তু আমার যদি টাকা চেনার ব্যাপারটা হতো না, অনেক বছর আগে আমি সেটা করতে পারতাম, যেটা বেশ কিছু সংস্থা করে করে যাচ্ছে। আমি কিন্তু এখনো সেই জায়গায় আছি, আমি শেখানোর জন্য। আমি এখনো ড্রেস পরে মাঠে নামি, আমি চেয়ারে বসে অর্ডার দিই না, খালি মাঠে থাকতে চাই, বাচ্চাদের সঙ্গে আনন্দ পাই, যারা সিনিয়র, যাদের আরো শিখতে হবে তাদেরকে শেখাই, ইনস্ট্রাক্টরদের শেখাই। কিছু মানুষ, তাদেরকে এমনভাবে বোঝানো হয়েছিল বা হয়, তারা ভুল বুঝে ফেলে, আমি তাদের দোষ দিচ্ছি না, তারপর তাদের কাছে সেটা ক্লিয়ার হয়। আর একটা জিনিস জেনে রাখো, সারা পৃথিবী কি বলছে আমার দরকার নেই, আমি বিশ্বাস করি যে আপন সে আপন, পর কখনো আপন হয় না। এই যে একটু আগে বলছিলাম বিভিন্ন কথার মাঝখানে, সেটা পুরোটা হলো না, একটু জানানো আর একটু পরিষ্কার করা দরকার। এই যে ফুল কন্ট্যাক্ট, নন কন্ট্যাক্ট, তো এই যে ব্যাপারটা, এটা না এটা বোঝার ব্যাপার আছে একটু। কেন? যে আলটিমেটলি নন কন্ট্যাক্ট ফর্ম যেটা, সেটা এই যে টাচ করার যে ব্যাপারটা, আমি খুব ভেতরের দিকে ঢুকছি না, কিন্তু টাচটা প্রায় নেই, এবং হার্ড হিটিং হলে ফাউল হবে। সেই বেসিক রুল যেটা আমি বললাম WKF এর, ম্যাক্সিমাম সেটাকে ফলো করেই চলছে। এবং আমাদের দেশে এটা নিয়ে অদ্ভুত সিচুয়েশন হয়েছিল। আমি অনেক আগে যখন প্রথম অল ইন্ডিয়া কারাটে ডো ফেডারেশন AIKF বলে ছিল, তাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম, যেটা প্রথমে বোম্বেতে শুরু হয়েছিল, তারপর সেটা বিভিন্নভাবে ভেঙে চুরে যায়, কোর্ট কাছারি অনেক কিছু হওয়ার ফলে 3 টুকরো হয়ে যায়। সেখান থেকে একটা আলাদা স্ট্রিম তৈরি হয়, বেরিয়ে কাই হয়েছিল, তারপরে সেখান থেকে ভেঙে আবার কিও হয়েছে। এখনো পর্যন্ত যে যাই বলুক, স্পোর্টস মিনিস্ট্রি বা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কারাটের মান্যতা কিন্তু আর দেয় না, বা এখনো পর্যন্ত নেই। আগে ছিল বিভিন্ন রকমভাবে বুঝিয়ে, বিভিন্ন রকমভাবে এটা চলেছে, প্রচুর কোর্ট কেস, বিভিন্ন রকম অশান্তির পরে এখন কিন্তু নেই। কিন্তু তবুও অনেক সেন্টারে, কারাটের অনেক সেন্টারে অনেকে খিচুড়ি পাকাচ্ছে, ফুল কন্ট্যাক্ট শেখাই, কিন্তু আমি নন কন্ট্যাক্ট ফেডারেশনের সঙ্গে আছি। এটা কিরকম হয়? এটা মানে ওরা করছে তো, দেখতে পাচ্ছি তো। আমার বক্তব্য হচ্ছে, বুক চিতি আমি বরাবর বলে এসেছি, আমি ফুল কন্ট্যাক্ট কারাটে করি, ফুল কন্ট্যাক্ট কারাটে শেখাই, আমি তো কাউকে অসম্মান করছি না। নন কন্ট্যাক্ট যারা ভালোবাসে তারা করুক, কিন্তু অন্য কথা বুঝিয়ে নয়।
অলিম্পিকের গল্প নিয়ে নয়, ঠিক জিনিসটা মানুষের কাছে আনো। আজকে আমি একটা উদাহরণ দিচ্ছি, জুতোর দোকান তো পাশাপাশি, তাই না? বাটা আছে, শ্রীলেদার আছে, তারপর তোমার আরো 3, 4, 5টা ধরো 6টা আরো আছে। যার যেটা পছন্দ সে সেটা নেবে, বাট কোয়ালিটি ম্যাটার্স। একটা অর্গানাইজেশনের টুর্নামেন্ট হলো, শুনতে পেলাম 3000 ছেলে মেয়ে এসছে, 30 সেকেন্ড 40 সেকেন্ড করে লড়াই হচ্ছে, কেউ কাউ টাচ করবে না, প্রচুর গ্রুপ হয়েছে, সবাই মেডেল পাচ্ছে। আমি উদ্যোগ নিয়ে 2022 সাল থেকে চেষ্টা করে একটা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়েছিলাম। একরকম ভাবে বোঝানোর পরে সেটার পরিষ্কার কথা ছিল, সেই বডিটা নাম হচ্ছে NKF। NKF, হ্যাঁ, নাম দিয়েছে, কিন্তু আমাকে তারা সিনিয়র হিসেবে প্রথম যে টুর্নামেন্ট হয় দিল্লিতে না, ইনফ্যাক্ট গ্রেটার নয়দাতে একটা স্কুলে, অন্তর স্কুলে, সেখানে আমাকে তারা সম্মান দিয়ে যে আমি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যুক্ত ছিলাম। পুরো টেকনিক্যাল পার্টের ব্যাপারগুলো সব আমি, এবং তখন এইভাবে যুক্ত হয়েছিলাম যাতে সেখানে 3 জন ফুল কন্ট্যাক্টের লোক থাকবে, 3 জন নন কন্ট্যাক্টের লোক থাকবে, আর 3 জন ট্র্যাডিশনাল কারাটে, যে ফর্মটা বলছিলাম যে ওকিনাওয়াতে আগে চালু ছিল, সেটা নিয়ে খুব অল্প সংখ্যক জায়গায় সেটার চর্চা বা অনুশীলন তারাও থাকবে। এই সব মিলিতভাবে আমরা সবাইকে নিয়ে এগোবো। কিছুদিন চলার পরে আমি তাদের জন্য বিভিন্ন সময় আমার লাইভে হাত জোর করে পর্যন্ত সবার কাছে অ্যাপিল করেছি যে আসুন আমরা একটা প্ল্যাটফর্ম থেকে কাজ করি, তাহলে গভর্নমেন্টের সুবিধা হবে, যে না মান্যতা, সুযোগ সুবিধা সবকিছু। তো সেখানে 2022 সালের টুর্নামেন্ট খুব ভালোভাবে হয়ে গেল, ফুল কন্ট্যাক্ট হলো। তথাকথিতভাবে কিছু সংখ্যক ন্যাশনাল কারাটে ফেডারেশন, NKF যেটা, তারা অর্গানাইজ করেছিল, কিছু সংখ্যক স্পোর্টস কারাটে ছেলে মেয়েরা এলো, বাচ্চা মুক্ত। যাই হোক, প্রথমবার টুর্নামেন্ট খুব সাকসেসফুল ভাবে সবাই মিলে আমরা করলাম। তারপরেই দেখলাম ব্যাপারটা অন্য জায়গায় চলে গেল, কিছু জানতে দেওয়া হচ্ছে না, রেজিস্ট্রেশনের কথা বলে বলে যে ভাই এটা কিভাবে রেজিস্ট্রেশন হয়েছে, কে কে কি পজিশন হোল্ড করছে, সেগুলো জানতে চাওয়াতে ক্রমশ আমি কিন্তু খারাপ লিস্টে চলে এলাম। এখন NKF চারিদিকে ফলো করে বলছে আমরা সবাইকে চাই, কিন্তু প্রথমে যে কথাটা হয়েছিল যে ফুল কন্ট্যাক্টের পুরো দায়িত্বটা অ্যাজ এ চেয়ারপারসন আমি দেখব, মানে এগোনোর জন্য যা যা করণীয় দরকার, রুলস রেগুলেশন আমরা করেওছি। ফার্স্ট টুর্নামেন্টে ইট ওয়াজ ভেরি মাচ সাকসেসফুল, কিন্তু সেকেন্ড বছরে এসেই যারা ওই গুটি কয়েক লোক, তারা কিছু জানতে দিতে চাচ্ছে না, কোনো বাজেট হচ্ছে না, টাকা পয়সার কি খবর সেটা জানানো হচ্ছে না, কে কে মেন বডি কোথায় আছে তারা জানছে না। লাস্ট অব্দি কি হলো, এই সেকেন্ড টুর্নামেন্টের সময় একটা পরিষ্কারভাবে জিনিস উঠে এলো, এবং এইগুলোতে তো সাপোর্ট আমি করতে পারবো না। আমাদের ছেলে মেয়ে যারা পার্টিসিপেট করেছিল ফুল কন্ট্যাক্টে, তাদের সার্টিফিকেট এখনো দেওয়া হলো না। হ্যাঁ, কেন? আমি জানতে চাওলাম যে ভাই কনস্টিটিউশনটা দেখাও, আমি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যখন রয়েছি, সাইন করছি, আমার তো জিনিসটা জানা দরকার। কে প্রেসিডেন্ট? তখন আমাকে বলা হলো একজনের নাম, তিনি প্রেসিডেন্ট। এই সেকেন্ড টুর্নামেন্টের পর তিনিও রিজাইন করেছেন।
এখন এনকেএফ টিম নামে একটা কয়েকজনের নাম দেওয়া হয়েছে, যেখানে যাদের যাদের নাম দেখা যাচ্ছে তারা এদিক ওদিক করে মাঝখানে অনেক দিনের গ্যাপ, প্র্যাকটিসের বাইরে এরম কয়েকজন লোক শোনা যাচ্ছে তারা ট্র্যাডিশনাল ক্যারাটেরই লোক, অন্য না স্পোর্টস ক্যারাটের কেউ আছে না ফুল কন্ট্যাক্টের কেউ আছে। এখন জোর করে আমার থেকে আমি বিভিন্ন কারণে বিভিন্ন সময় যারা ফুল কন্ট্যাক্টে ডিটাচ হয়ে বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়ে যারা চলছিল, এবার তাদেরকে ডাকা হচ্ছে ফুল কন্ট্যাক্টের লোক হিসেবে। কারণ আমি পরিষ্কারভাবে বলি, সেটা ভালো লাগছে না। তারা দেখাতে চায় না, ঘুরিয়ে নাক দেখিয়ে এই ট্র্যাডিশনাল কারাটে যারা ফুল কন্ট্যাক্ট কারাটের সামনে কিচ্ছু নয়, জোর দিয়ে বলতে পারি ফুল কন্ট্যাক্ট কারাটে যারা এখনো প্র্যাকটিস করে ফুল কন্ট্যাক্ট কারাটে, আমি কাউকে আবার বলছি, ছোট করছি না, কিন্তু যদি চ্যালেঞ্জের ব্যাপার আসে তারা প্রমাণ করতে পারে যে তারা কি লেভেলে আছে। এটা একটা ভেতরে একটা ঘটলা রয়েই গেছে। আমরা ভেবেছিলাম এবং সেই জন্য আমি যুক্ত হয়ে ক্লোজলি চেয়েছিলাম যাতে এটা ভালোভাবে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় আমি তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলাম। ব্যাপারটা কি, এই যে ন্যাশনাল ক্যারাটে ফেডারেশন, খেতে পারবে এনকেএফ, এক্স্যাক্টলি তাই, তারা খেতে পারবে না। আপনি যদি ঢুকে যান, আপনি যদি এখন যে সৎ পথে জিনিসটা ঠিকভাবে এগোতে চাই, পারবে না, ওরা খেতে পারছে না, তাই তো মুশকিল হয়ে গেল। এবং কেন আজকে প্রথমে বলেছিল যে ফুল কন্ট্যাক্টের লোক থাকবে, স্পোর্টস ক্যারাটের লোক থাকবে, ট্র্যাডিশনাল ক্যারাটের লোক থাকবে, সেই জন্য আমি রাজি হয়েছিলাম। যে না ঠিক আছে, আমরা কাউকে ছোট করব না, কারণ আমরা ভারতবাসী হিসেবে যেমন কি, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ জৈন, কেউ পার্সি, সে যার নিজের ঘরে আছে, কিন্তু প্রথম তো আমরা ভারতীয়, ইন্ডিয়া, সবাই আমরা তার ভাগিদার, সবাই মিলে আমরা দেশকে উন্নত করব, তাই তো? একদম। কিন্তু যদি সেখানে দেখা যায় যে পার্টিকুলার কোনো একটা কিছু অন্যদের দিকে না খেয়াল করে যা খুশি করছে, তখন তো সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষ বলছে না এটা ঠিক না। প্রথমে তো মানুষ, স্যার খেতে পারবে না, না আপনি যদি, ওটাই হচ্ছে কথা। এবার ঘটনাটা কি হচ্ছে, কি সুন্দর সিস্টেম, ঘটনাটা কি হচ্ছে, যদি আমি এইভাবে, আমি হোয়াটসঅ্যাপে যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ যে গ্রুপ, তাতে আমার একটা আমিও করসপন্ডেন্স করতে পারতাম। যেই এই লাস্ট 2023-এ যে টুর্নামেন্টটা হলো, সেখানে অনেক বেকার কাণ্ড হয়েছে এবং সেই জন্যে আমাদের সার্টিফিকেট দেওয়া আটকে রেখেছে এবং আমাদেরকে কোনো রকমভাবে মানে যাতে না থাকি আমরা, বিভিন্নভাবে সেই চেষ্টা হচ্ছে। কিন্তু ছেলেমেয়েরা যখন পার্টিসিপেট করছে তাদের সার্টিফিকেট তো দিতে হবে, আমরা সার্টিফিকেট নেবই। কেন তারা সার্টিফিকেট পাবে না? আমরা এটা নিয়ে যেখানে যেখানে বক্তব্য রাখা, নিশ্চয়ই বক্তব্য রাখবো, দরকার নেই না আমি নোংরামির মধ্যে থাকতে চাই না, কিন্তু আমি সব ফুল কন্ট্যাক্ট প্র্যাকটিশনারকে এটা বলতে চাই যে যেটা নিয়ে শুরু করেছিলাম, যে ভেবেছিলাম এটা সুন্দরভাবে এগোবে, যেমন এআইকেএফ নামকে বাঁচতে ফুল কন্ট্যাক্টের নামে একটা সার্টিফিকেট দিয়ে দিল, টাকাটা নিয়ে নিল অ্যাফিলিয়েশন ফি, কিন্তু কোনোদিন ফুল কন্ট্যাক্টকে সেই রেসপেক্ট দিয়ে টুর্নামেন্ট ওরা করতে দেয়নি। কিন্তু ভেবেছিলাম যে এরকম একটা প্ল্যাটফর্ম হলে যেখানে সবাই তার মতো করতে পারবে, তাই না? তো এই যে ব্যাপারটা, এখানটা একটা এখন বাজে জায়গায় চলে গেল এবং সেখানে ওই একটি বা দুটি মানুষ ন্যাশনাল ক্যারাটে ফেডারেশনের, যিনি জেনারেল সেক্রেটারি বলে ক্লেম করছেন, মিস্টার মনোজ কুমার মিশ্রা, সব জায়গায় তিনি যা কিছু বক্তব্য রাখছেন, আমি তাকে অনুরোধ করছি যে আমাদের যে যে পয়েন্ট নিয়ে আমরা পাঠিয়েছিলাম তার উত্তরগুলো তিনি অফিসিয়ালি আমাদের দিন। আমরা এই নোংরামির সঙ্গে থেকে নোংরামিকে এগিয়ে নিয়ে যেতে চাই না। তার আইডিয়া হচ্ছে যে একজন চলে গেলে বাকিদের নাও। আমি যদি কোনোভাবে একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের প্রসিডিওর কি হওয়া উচিত, ডিস্ট্রিক্ট লেভেল হবে, স্টেট লেভেল হবে, তারপর ন্যাশনাল, জোন হবে, তারপর ন্যাশনাল হবে।
জোনাল টুর্নামেন্ট, ওয়েস্ট জোন টুর্নামেন্টের সময় আমি পার্সোনালি বম্বেতে প্রেজেন্ট ছিলাম। সেখানেও একটা বিরাট নোংরামি হয়, সেখানেও বেশ কিছু টাকা পয়সা নিয়ে জমা না দেওয়া, ফর্ম জমা না দেওয়া এগুলো হয়েছিল। এগুলো নিয়ে যখন ইউপির একটি ছেলে সে একটা পোস্ট দিয়েছিল, সেই পোস্টে লিখেছিল যে আমরা তো সবাই ছিলাম, টুর্নামেন্ট এত ভালো হলো, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হলো, হ্যাঁ, তাকে থ্রেট করে ভয়েস মেসেজ পাঠানো হলো। যে সে কেন লিখেছে, সে কিন্তু খারাপ কিচ্ছু লেখেনি, টুর্নামেন্টটা ভালো হয়েছে সেটা লিখেছে। যে টুর্নামেন্টটা করেছে তার নাম দিয়ে যে সবকিছু সে ভালোভাবে অর্গানাইজ করেছে, এইটা তার দোষ। মানে যারা আছেন তারা কি ক্যারাটের ব্যাপারটা কি জানে? ব্যাপারটা জানে না। যারা এখন এই যে বললাম এনকেএফে যারা আছে, তাদের মধ্যে যে কজনকে টিমে দেখা যাচ্ছে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু তা আমি চাই সবাইকার সামনে তারা দেখাক কদিন ক্যারাটে করেছে, কার কাছে ক্যারাটে করেছে, তাদের লেভেলটা কি। আর যে ম্যাক্সিমাম অর্গানাইজেশন কিভাবে চলে, কোন একজনকে এমন লোককে বসানো হলো যাকে সবাই চেনে, তিনি জানুন না জানুন, যে একটু আমাদেরকে খাওয়াবে আর খেতে খেতে পারে। সেটা আমি ঢুকতে চাই না, আমি বলতে চাই না মানে নিজে মুখে, বাস্তব কিন্তু সেটাই হয়েছে যারা। কিন্তু এই ব্যাপারগুলো হলে ডেভেলপমেন্ট কিভাবে হবে? আমাদের দেশে কত ভালো ভালো মানুষ, বিরাট চিন্তার লোক আছে, বিরাট, তারা চাইছে করতে, বা 100 আপনাদের মতো মানুষ যেন প্রত্যেকটা ফিল্ডে থাকে। আমি তো বলছি এটা আমার কাছে এখন চ্যালেঞ্জ, যে না ছেলেরা কেন কেন সার্টিফিকেট পাবে না, তার জন্য যতদূর যেতে আমি যাব। এবং এই ফুল কন্ট্যাক্টে যারা যারা এখন যুক্ত হতে চাইছে, ওপরের একটা মোড়ক দেখে তাদের সবাইকে অনুরোধ করব যে তোমরা ফুল কন্ট্যাক্টে, তোমরা যে লেভেলে প্র্যাকটিস করেছো, যে লেভেলে খেটেছো, যে লেভেলে একটা নিজেদের জায়গা তৈরি করেছো, ফুল কন্ট্যাক্টে যত আছে সারা ভারতবর্ষে, তাদের সবাইকার জন্য বলছি যে তারা এরকম পা চেটে পড়ে থেকো না, যে ঠিক কথা বলতে শেখো। ঠিক। এবং আমি বলছি মিস্টার মনোজ কুমার মিশ্রকে আমি অনুরোধ জানাবো তিনি যেন সার্টিফিকেট দিয়ে দেন, এবং ঠিকভাবে এনকেএফ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সেগুলো যেন করেন। অন্যথায় এটাও কিন্তু আমি একটা কথা বলতে চাই, লাস্ট যে টুর্নামেন্ট হলো ন্যাশনাল ক্যারাটে ফেডারেশন এনকেএফ এর তালকাটোরা স্টেডিয়ামে দিল্লিতে ছিলাম আমরা, ফুল কন্ট্যাক্টের টোটাল ব্যাপারটা খুব সুন্দর করেই হয়েছে। কিন্তু কিছু কিছু ইচ্ছাকৃত কাজকর্মের জন্য সেখানে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি করা হলো। আমাদের বলা হয়েছিল মিটিং হবে, আমরা ছিলামও ফাইনাল ডে রাত্রি 8টা পর্যন্ত, বিভিন্ন রকম বাইপাস করে বিভিন্ন রকম ভাবে কাটিয়ে। কারণ কি, আমরা কনস্টিটিউশন দেখতে চেয়েছিলাম, আমরা রেজিস্ট্রেশন কিভাবে হয়েছে, কোথায় হয়েছে সেগুলো দেখতে চেয়েছিলাম। কারণ কি, আজকে যদি আগামী দিনে কোন রকমের প্রবলেম ঘোটালা হয়, তখন তো আমিও দোষী হব না, যে ও তো আছে, তাই না? কি একদম ঠিক। তো এইসব কাণ্ড দেখে টিম দিয়েছে যাদের, আমার আগে যে আমি তো আমার সব কটা স্ক্রিনশট আছে, সবকিছু আছে, আমি এমনি কথা তো বলছি না। মানে এটা মানে অগোছালো হয়ে রয়েছে, অগোছালে রয়ে করা হচ্ছে, যাতে যাতে আমি দিল্লিতে বসে আছি, আমি এখান থেকে আমি শুধু ছবি তুলে তুলে বিভিন্ন জায়গায় দেবো, এ যুক্ত হলো, এ যুক্ত হলো। স্পোর্টস ক্যারাটে যেটা বলছিলাম, যেটা মানে WKF এর রুল যারা ফলো করে, তাদেরকে অনেক বলা কওয়া সত্ত্বেও কিন্তু সেরকমভাবে কেউ আসেনি। এবং ওইখানে সারা তালকাটোরা স্টেডিয়াম জুড়ে বিভিন্ন স্টেটের নাম দিয়ে যে টাঙানো হয়েছিল, নামমাত্র স্টেট এসেছিল। ওটা ন্যাশনাল টুর্নামেন্ট না, ওটা দেখানো হচ্ছিল, ন্যাশনাল টুর্নামেন্ট নয়। আজকে মানে সবকিছু জিনিসের জন্য একটা তো সময় লাগে। এবং আমি শুরু থেকে বলেছিলাম যে 3টে ফরম্যাটের লোকই যেন থাকে, তাহলে জিনিসটা ভালো, সবাই ভাববে যে না ঠিক আছে, এখানে সবাই আছে, তো আমার কথা শোনার লোক আছে। আমার যদি মনে হবে যে ফুল কন্ট্যাক্টটাই বেস্ট, তাহলে তো আমি এদের মধ্যে ঢুকতামই না। কিন্তু আমি চেয়েছিলাম
যে বাচ্চা মেয়ে যারা শিখছে বিভিন্ন কারাটে, যার যেটা ভালো লাগে, সবাই আমরা যাতে একসঙ্গেই করতে পারি। কিন্তু দেখলাম না, আজকে যে কজন ওই যে বললাম টিম হিসেবে দেওয়া হয়েছে, এবং চারিদিকে কিন্তু এগুলোকে জানতে দেওয়া হচ্ছে না। ওই একা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় এই সংস্থা ওই সংস্থা তার সংস্থা, আর ব্যাপারটা ক্রমশ এমন দাঁড়াচ্ছে যে যা খুশি করলেও তুই ফুল কন্ট্যাক্টে তোরা 3-4 জন মিলে দেখ না, ওরা দেখ না, তোরা দেখ না, দিয়ে এখানে আমার কাছে যখন একটা গভর্নমেন্ট বডি করে চালানো হচ্ছিল, শোনানো হচ্ছিল, 2 বছরই এতগুলো করে টাকা নেওয়া হলো। 1500 টাকা রেজিস্ট্রেশন ফি কেন হবে একটা টুর্নামেন্টে? 1500 টাকা রেজিস্ট্রেশন ফি, 2100 টাকা 3 দিনের জন্য থাকা খাওয়া, কি ভেজ খাওয়া। তো সবকিছু দেওয়ার পরে আমরা ফুল কন্ট্যাক্টের তরফ থেকে আমরা আমাদের পুরো যে কজন আমাদের 86 জন পার্টিসিপেন্ট আমাদের থেকে যারা ছিল, তাদের পুরো টাকা 1500 টাকা করে আমরা সব জমা দিয়ে দিচ্ছি। তুমি কেন সার্টিফিকেট আটকে রেখেছো? থাকা খাওয়া যে কজন ছিল তারা থাকা খাওয়া করেছে, তাদের টাকা জমা হয়েছে। কিন্তু আজকে নাও কালকে আমি ফুল কন্ট্যাক্টের অনুরোধ করবো, অন্য কাউকে বলতে চাই না, তারা তাদের ব্যাপার যেরকম ভালো বুঝে সেটা করবে। তো ফুল কন্ট্যাক্ট কারাটে যারা এই ব্যাপারটা এখনো বুঝতে পারছে না, কেন আমরা আজকে ওরা চাইছে ওই টিমটা যাতে আমরা সরে যাই, আমরা না থাকি, তার জন্য আমার ছবি এবং আমার নাম মেন জায়গায় যেটা ছিল সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে আমি হোয়াটসঅ্যাপে কোনো পাঠাতে পারছি না, কেন না সেটা নিজের দায়িত্বে নিয়ে নেওয়া হয়েছে। এরম ভাবে লুকোচুরি করে, এরম ভাবে নোংরামি করে তো এগোনো যাবে না। উপরওয়ালা সিসিটিভিতে সব ধরা পড়ে, সে তো ধরা পড়ছেই, প্লাস লোকে মানুষও যাতে ঠকে না যায়। আজকে এই পডকাস্টে কিন্তু এটা খুব সুবিধা হলো, হ্যাঁ, যে যাদের যাদের আপনি বললেন এবং যেভাবে আপনি এই জিনিসটাকে বললাম, চোখটা খুলে দিলেন, মেনে জানা উচিত তো। কারণ তারা তাহলে সেই আমরা পরিষ্কার বলি, আমরা ফুল কন্ট্যাক্ট নিয়ে ছিলাম, ফুল কন্ট্যাক্ট নিয়ে আছি, ফুল কন্ট্যাক্টে টুর্নামেন্ট করি। ফুল কন্ট্যাক্টে অনেকে টুর্নামেন্ট করছে, করুন না। কিন্তু আমি যে বললাম একটু আগে, খারাপ কখন লাগে যখন দেখি ঠকাচ্ছে কেউ কাউকে, খারাপ কখন লাগে যখন দেখি নোংরামি পলিটিক্স হচ্ছে, রাজনীতি নিয়ে ফালতু জিনিস অন্যরকম ভাবে জায়গাটাকে তৈরি করা হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের বর্তমানে যে গভর্নমেন্ট আমাদের ক্যারাটেটাকে নিয়ে অনেকটা জায়গায় অনেক স্কুলে চলছে, এবং এটাকে একটা পার্ট অফ দ্য সিলেবাসে রেখেছে তারা। না, ঠিক পার্ট অফ দ্য সিলেবাস এখন আসেনি, হয়নি না, এটা চেষ্টা চলছে। দেখুন, দুটো গভর্নমেন্ট, একটা হচ্ছে রাজ্য সরকার, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার। যেটা আমরা শুনতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার ভাবছে একটা দেশ, একটাই নীতি, একটাই পড়াশুনো। এটা মানে জানি না সেটা কিভাবে তারা মাথায় বসে আছেন, তারা ভাববেন, কিন্তু এটা শুনতে পাচ্ছি। তো আমাদের যে রাজ্যে এখানে এখন বিভিন্ন রকমের সিবিএসসি আছে, আইসিএসসি আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে, এটা বিভিন্নভাবে চলছে, বিভিন্নভাবে পরীক্ষাও বিভিন্ন রকমভাবে হচ্ছে, তাতে ছেলে মেয়েদের একটুখানি অসুবিধেও হয়। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যারা সেই জায়গায় বসে আছেন তারা ভাববেন। তবে আমার রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দুজনের কাছেই বিশেষভাবে অনুরোধ যে মেয়েদের তো মানে প্রতিটি স্কুলে সেলফ ডিফেন্স হিসেবে মাস্ট যদি করা হয়, এবং ছেলেদের যেটা আমি বলবো যে ছেলে এবং মেয়ে দুজনকেই যদি এটা শেখানো যায়, মানসিকভাবে যারা দৃঢ় হয় না, মানসিকভাবে যারা শক্তপোক্ত হয়, তারা চট করে নোংরামি কাজ করে না। এটা একটা বিরাট প্লাস পয়েন্ট। তার জন্য বলে না যে খেলাধুলো করো, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠের চেয়ে ফুটবল খেলো, মানে আপনার বক্তব্য। উনি গীতা পাঠ তার জন্য বারণ করেছেন না, উনি বোঝাতে চেয়েছেন যে যারা যুবক তারা খেলাধুলো করবে, তাতে কি ব্লাড সার্কুলেশন ভালো হবে, শরীর মন তরতাজা থাকবে, এবং দেশের জন্য নিজের জন্য অনেক কাজ করতে পারবে। তেমনি এটা খুব ভালোভাবে যদি সুন্দরভাবে এটা একটা অ্যাডিশনালি সাবজেক্ট হিসেবে আসে, তো আস্তে আস্তে হয়তো একটু সময় লাগবে, কিন্তু এটা আমার বিশেষ অনুরোধ
যারা সেই স্তরে আছেন, মাননীয় ব্যক্তিরা বা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, এটাকে নিয়ে নিশ্চয়ই যেন একটা বড় কাজ হয়। আর স্যার আপনার যে একাডেমিটা, ওটার ব্যাপারে বলুন একটু, কোথায় আছে, কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করা যাবে? শিবাজি গাঙ্গুলিজ একাডেমি মাইন্ড অ্যান্ড বডি, আমরা এই যে নামটা দিয়েছি মাইন্ড অ্যান্ড বডিটা উল্লেখ করে, এটার বিশেষত হচ্ছে যে আমরা চাই মন তৈরি হোক। রেগুলার ট্রেনিং প্র্যাকটিসে থাকলে একজনের শরীর তৈরি হবে। সে যদি একটা ডিসিপ্লিন লাইফ লিড করে তাহলে তার শরীর ভালো থাকবে। কিন্তু মনটাকে শক্তপোক্তভাবে তৈরি করতে গেলে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে মেডিটেশন, একটা পার্ট হচ্ছে প্রতি মুহূর্তে নিজেকে লড়াইতে রাখা। কিরম লড়াইতে রাখা? যে আমার মনকে আমি কথা শোনাতে পাচ্ছি কিনা, এটা একটা বড় জিনিস, এটা জানতে হবে যে মন আমায় নিয়ন্ত্রণ করবে না, আমি মনকে নিয়ন্ত্রণ করব। এটা কি আপনারা শেখান? নিশ্চয়ই, সেটা তো প্রসেসে আছে। যেমন আমার আজকে একটা বৃষ্টি হচ্ছে, সাপোজ হঠাৎ করে বৃষ্টি নামলো, আজকে ক্লাসে আছে, আর যাবো না, বৃষ্টি পড়ছে, আজ একটু কফি টফি খাই, একটু খাবার দাবার করি, ডিমের অমলেট খাই। আমার কিন্তু কন্টিনিউয়াস প্লাস আর মাইনাস তো মাথায় চলছে, কিন্তু মাইনাস বলছে যাস না যাস না, আজকে এটা থাক, কিছু হবে, প্রতিদিন তো করিস, আজকে থাক। ওইখান থেকে আমি বেরিয়ে আসতে হবে যে আজকে যখন ট্রেনিং আছে আমি যাবই। আপনি বৃষ্টির মধ্যেও ট্রেনিং করান? হ্যাঁ, আমাদের ট্রেনিং বন্ধ না। হ্যাঁ, ভীষণ বৃষ্টি সেটা হলে তো একটা ব্যাপার তো। কিন্তু আমাদের আর কিছু কিছু সময় থাকে যখন অকাল বর্ষণ বলে, সেই সময় একটু খেয়াল রাখতে, কারণ বাচ্চাদের শরীর খারাপ হয়ে যায়। আদারওয়াইজ আমরা কিন্তু বৃষ্টিতে ক্লাস করি। আর স্যার আপনাদের এই কোথায় কোথায় শেখান, একটু জায়গাগুলো বলুন। আমাদের হেডকোয়ার্টারের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ভবানীপুরে হরিশ পার্ক এবং হচ্ছে সাফারি পার্ক। তাছাড়া নেতাজি নগরে আছে, বেহালায় আছে, তারপরে এলগিন রোডে নতুন একটা ইনডোর সেন্টার হয়েছে, ঠিক আছে। আমাদের আপনার পাঞ্জাবি স্টোর্স হিন্দুস্তান পার্ক, ওখানে একটা ইনডোর ট্রেনিং সেন্টার আছে। যোধপুর পার্কে একটা ইনডোর ট্রেনিং সেন্টার আছে। সল্ট লেকে একটা ইনডোর ট্রেনিং সেন্টার আছে। আমাদের কাছে আরও ট্রেনিং সেন্টারের অফার আছে, কিন্তু আমরা একটু দেখে শুনে বুঝে তবেই আমরা কিন্তু এগোই। আমরা যেমন বিভিন্ন সময়, যখন কলকাতা পুলিশের কমান্ডো প্রথম শুরু হয়, তখন আমরা সেই ব্যাচ অফ কমান্ডোদের আমরা 4 মাস করে করে ট্রেনিং করিয়েছি। আমরা কলকাতা পুলিশকে বিভিন্ন সময় যখন আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, আমরা গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় তাদেরকে ট্রেনিং করেছি। আমি রেগুলার বডিগার্ড লাইন্স আছে, হ্যাঁ, কলকাতা পুলিশের যে ট্রেনিং সেন্টার আছে, সেখানে বিভিন্ন সময় গিয়ে ট্রেনিং করেছি আমরা। আর স্যার শিবাজি গাঙ্গুলিজ একাডেমিতে আমি আসবো কেন? আমি বাদবাকি একাডেমিতে কেন যাব না, আর আপনার কাছে কেন আসবো? ছোট্ট করে দিয়ে এক কথায় বলুন। মন আর শরীরকে তৈরি করতে গেলে আমরা যে যে প্রসেসে যেভাবে, শরীরের দিকে তৈরি করতে গেলে খাওয়া দাওয়া চাই, কখন খাবো, কার কোন জিনিসটা খাওয়া উচিত বা উচিত নয়। যেমন শিবান গাঙ্গুলি ইজ এ ডায়েটিশিয়ান প্লাস পোস্ট নিউট্রিশন নিয়ে ফুল কমপ্লিট করেছেন কোর্স। তিনি কাউন্সেলিং করেন, তিনি বলেন, এটা একটা বিরাট পার্ট। তার সঙ্গে সেন্সি সামন্ত গাঙ্গুলি, হি ইজ দ্য মেন টেকনিক্যাল ডিরেক্টর অফ দ্য শিবাজি গাঙ্গুলিজ একাডেমি মাইন্ড অ্যান্ড বডি। মেন ক্লাসেস কীভাবে হবে, সিলেবাস বা টোটাল ব্যাপারটা কীভাবে চলবে, সেটা উনি মেনলি দেখাশুনো করেন। আমি তো ওভারঅল সবটাই দেখি। তো আমার একটু আগে যে বক্তব্য ছিল না, আমি কাউকে ছোট করতে চাই না। মার্শাল আর্ট যারা ভালোবেসে করছেন সবাই এগিয়ে চলুন, কিন্তু ভালোভাবে, ভালো মনে, লোককে ভুল বুঝিয়ে নয়, সেইভাবে আন্তরিকভাবে সবাই যদি আমরা চলি, তাহলে সব জায়গাতেই মার্শাল আর্ট শেখার যোগ্য স্থান হয়ে উঠবে। এবং তার মধ্যে আমার এখানে কেন আসবে, আমার এখানে আমি নিজেকে জাহির করতে চাই না। যারা খবর রাখেন, যারা জানেন আমি 80 সাল থেকে কারাটে শেখাই এবং কিয়োকুশিন কারাটে শেখাই, ফুল কন্ট্যাক্ট কারাটে 80 সাল থেকে। তো সেই জন্যে যে এক্সপিরিয়েন্সটা আমাদের, এই যে ভাস্ট এক্সপিরিয়েন্স, এটা একটা বিরাট জিনিস। আমাদের কাছে সমন্বয় আছে, এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিস দুটোই আছে।
আচ্ছা। আর স্যার আমরা এখন একদম শেষের দিকে স্যার। আর আপনার মনে হয় প্রথম পডকাস্ট এটা মনে হয়। এর আগে কোনো পডকাস্টে ছিলেন কোনো? ব্রডকাস্ট মানে বিভিন্নভাবে আমার ইন্টারভিউ হয়েছে, Interview হয়েছে। বিভিন্নভাবে কিন্তু এরকম ভাবে একটা আড্ডার মতো কি হয়েছে কোনোদিন? না, সেরকম টুকটাক হয়েছিল এক দুবার, হ্যাঁ, কিন্তু অল্প সময়। অল্প সময়। তো এই পডকাস্টটা কে পডকাস্ট হ্যাঁ। আমাদের যে চ্যানেল আপনার কেমন? খুব ভালো লাগলো, কারণ খুব হোমলি একটা ফিলিংস নিয়ে কথাগুলো বলার সুযোগ, বা তোমরাও সেই ইন্টারেস্টটা নিয়ে জিনিসটাকে আনলে, যাতে মানুষের কাছে আরো পরিষ্কার হয়, মানুষের কাছে আরো পৌঁছতে পারে, এটা ভীষণভাবে জরুরি। আর লাস্টে আরেকটা কথা বলবো, যে আমাদের এখনো পর্যন্ত সেইভাবে কোনো গভর্নমেন্ট এড তো আমরা পাইনি বা পাই না। কখনো সখনো এক আধবার টুর্নামেন্টের সময় হয়তো কিছু টাকা পয়সা আমরা পেয়েছিলাম, ভেরি রেয়ারলি। তো আমাদের গভর্নমেন্টের কাছে অনুরোধ থাকবে, আমাদের যদি একটু সাহায্য করেন, আমরা অনেক ছেলে মেয়েকে সুন্দরভাবে একজন যে সত্যিকারের মানুষ হিসেবে তৈরি করে জীবনের পথে এগিয়ে দেওয়ার চেষ্টা করে যাবে। এবং যদি কারোর কাছে টাকা পয়সা না থাকে, তারা যেন না ভাবেন যে শিবাজি গাঙ্গুলিজ একাডেমিতে শেখা যাবে না। তারা যদি প্রমাণ করেন, তারা যদি প্রমাণ করতে পারেন তারা সত্যিকারে শিখতে ইচ্ছুক, আমরা যে কোনো বয়সের ছেলে মেয়ে মানুষকে আমরা সহযোগিতা করব, তার পাশে থাকবো, এটুকু বলতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।